2030 সালের পরে কি আদৌ কম্পিউটার সায়েন্স ডিগ্রি নেওয়ার জন্য মানুষজন ইউনিভার্সিটিতে যাবে? আমার মনে হয় যে যেটা ইউনিভার্সিটির বড় একটা উদ্দেশ্য ইউনিভার্সিটি এডুকেশনে, সেটা হচ্ছে মানুষের কগনিটিভ অ্যাবিলিটি বিল্ড করা। একটা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট চালাতে পারবে না আনলেস প্রাইমারি স্কুল থেকে শুরু করে মিডল স্কুল থেকে শুরু করে কোনো জায়গাতেই আমরা এইটা ডিফাইন করতে পারিনি যে এইখানের যে ইনফরমেশনগুলো আমরা ওদেরকে শেখাতে চাই সেটা শেখানোর, ওকে উপলব্ধি করানোর, আত্মস্থ করানোর আরো ভালো উপায় কি হতে পারে। আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ইউনিভার্সিটিতে পড়ি 4টা বছর ধরে, কিন্তু আমি ল্যাবে যাই ঠিকই, কিন্তু আমি দেখি না যে কিভাবে একটা সফটওয়্যার তৈরি হচ্ছে। দে হ্যাভ টু বিল্ড দ্যাট ক্যাপাসিটি উইদিন দ্য অর্গানাইজেশন। একটা সেট অফ সিলেবাস আছে, সেই সিলেবাসের ভিতরে যা থাকে সেটাই জাস্ট স্লাইড দেখে পড়াইতে থাকে, এবং সেটাতে কীভাবে মানুষের চিন্তা ভাবনার দরজা ওপেন হবে। যে এআই আসলে আমাদেরকে রিপ্লেস করবে না, আমাকে রিপ্লেস করবে হচ্ছে আর একটা লোক যে আজকে খুব স্পেশাল একটা দিন বলা যেতে পারে, কারণ হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং হিরোতে ক্যারিয়ার ক্র্যাকার্সের পডকাস্ট স্টার্ট করলাম গত বছর 2024 সম্ভবত মার্চ বা ফেব্রুয়ারি মাসের দিকে আমরা সম্ভবত রেকর্ডিং করছিলাম। হ্যাঁ, তো সেই সময় আমার আসলে ইচ্ছা ছিল এরকম, কারণ আমি এর আগে কখনো ভিডিওতে কথাবার্তা এই টাইপের জিনিসপত্র আমি কখনো করি নাই। তো আমার ইচ্ছা ছিল যে আমি রাইসুল ভাইকে দিয়ে প্রথম এপিসোড রেকর্ড করা স্টার্ট করব, এবং ওইভাবেই আমি, যেহেতু এটা আমাদের একটা ভাড়া করা স্টুডিওতে করতে হয়েছিল, ওইভাবে আমি শিডিউলটা সাজাইছিলাম যাতে প্রথম এপিসোডটা রাইসুল ভাইয়ের সাথে হয়। কারণ রাইসুল ভাইয়ের সাথে যেহেতু আমি 5 বছর কাজ করছি, অ্যাটলিস্ট একটা কমফোর্ট জোন আছে, আমি কথা বলতে পারবো। বাট কোনো একটা কারণে সম্ভবত রাইসুল ভাইয়ের ওই শিডিউলটা চেঞ্জ করতে হয়েছিল, এবং প্রথম দিনের রেকর্ডিংটা আপনার সাথে হয় আমার। এবং মজার বিষয় হচ্ছে দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট এপিসোড যেটা বা ক্যামেরার সামনে আমার ডিরেক্টলি কথা বলা, বা বিশেষ করে বড় ক্যামেরার সামনে। এবং শুরুর দিকে আমি ওই ভিডিওটা এখনও প্রায় সময় মাঝে মাঝে রিপ্লে করে দেখি। শুরুর দিকে আমি কাইন্ড অফ খুবই একটা শেকি সিচুয়েশনের ভিতরে ছিলাম। বাট আপনি আসলে যেই এনার্জি দিয়ে কথা বলা স্টার্ট করছেন ওই ভিডিওটাতে, কেউ যদি দেখে না থাকে তাহলে ওই ভিডিওটা লিঙ্ক এখানে দেওয়া থাকবে। ওখানে ভাই একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছে যে 8000 ঘন্টা কোড করা দরকার কেউ যদি কম্পিউটার সায়েন্সে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি নেয়, তার মানে প্রত্যেক বছর 2000 ঘন্টার মতো একটা সময়। সো এই টাইপের অনেকগুলো জিনিসটা কথা হয়েছিল, এবং মজার বিষয় হচ্ছে ওইটাতে আপনি নিজে আপনার এনার্জি দিয়ে পুরো জিনিসটাকে এমনভাবে আউটফ্লো হয়েছে যে আমি যে ওখানে নতুন এটা মানুষজনের অত বেশি একটা চোখে পড়ে নাই। তো যাই হোক ভাই, আজকে আমরা আবারও রেকর্ড করতে বসছি, এবং বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব, এবং বিশেষ করে আসলে 8000 ঘন্টা কোড করা পসিবল কিনা। এবং আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন হয়েছে, এবং সেটা আপনার সাথে আমি কিছুটা সম্ভবত মাস 2 আগে কথা বলতেছিলাম যে 2030 সালের পরে কি আদৌ কম্পিউটার সায়েন্স ডিগ্রি নেওয়ার জন্য মানুষজন ইউনিভার্সিটিতে যাবে। এখন আমি জাস্ট ভাই শুরুতে কিছু কনটেক্সট দিয়ে রাখি। বাংলাদেশের কনটেক্সটে আপনি যদি চিন্তা করে দেখেন, বাংলাদেশে আমরা আমাদের ইন্টারনাল রিসার্চ যেটা বলে, এটা সলিড কোনো ডেটা আসলে কোথাও নাই। এমনিতে ইন্টারনেটে সার্চ করলে একটা জিনিস দেখা যায় যে কম্পিউটার সায়েন্সে প্রত্যেক বছর 20,000-এর মতো গ্র্যাজুয়েট বের হয়। বাট আমরা যেহেতু ইউনিভার্সিটির সাথে মোটামুটি খুব ক্লোজলি কাজ করতে হয়, এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 62টা ইউনিভার্সিটিতে যাওয়ার আমাদের সুযোগ হয়েছে, এবং সেটার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের বেশ কিছু না, মিনিমাম 5 to 10 প্রাইভেট ইউনিভার্সিটিস আছে যারা প্রত্যেক বছর 3000-এর কাছাকাছি স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সে ভর্তি করায়। তো সেই ডেটা এবং সব কিছু অ্যানালাইসিস করে আমরা যেটা দেখি যে প্রত্যেক বছর 20,000-এর মতো পাশ করে গ্র্যাজুয়েশন করে, কিন্তু 40 থেকে 50,000-এর মতো স্টুডেন্ট আছে যারা ইউনিভার্সিটিতে এই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ভিতরে ঘোরাফেরা করতে থাকে। এবং এটা ছাড়াও কিন্তু ডিপ্লোমার স্টুডেন্ট আছে। ডিপ্লোমাতে কিন্তু বাংলাদেশে মোস্ট লাইকলি 52টার মতো পাবলিক পলিটেকনিক আছে, মানে সরকারি পলিটেকনিক, আর এটা ছাড়াও মোর দ্যান 200+ প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট আছে, যেখানে কিন্তু প্রত্যেকটা ব্যাচে মোটামুটি ধরেন 40, 50, 60 জন করে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট পড়াশুনো করে। তো সেই নাম্বারও যদি ধরি 50,000-এর কম হওয়ার আসলে কোনো সুযোগ ওইভাবে আলটিমেটলি নাই। এখন সবাই তাহলে কম্পিউটার সায়েন্সে কেন যায়? কম্পিউটার সায়েন্সে যাই কিন্তু রিসার্চ করার জন্য না, কারণ আমাদের দেশে মানুষজন রিসার্চ শব্দটার সাথে অ্যাটলিস্ট আমি আমার কলেজ লাইফ পর্যন্ত অত বেশি এটা পরিচিত ছিলাম না। মানে কলেজ লাইফের পরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এটা সম্পর্কে আমরা জানছি। বাট ফান্ডামেন্টালি কম্পিউটার সায়েন্সে কিন্তু মানুষজন, বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বলে, সেই সাবজেক্টে মানুষজন কিন্তু ভর্তি হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, এবং সেই ইন্টেনশনটা নিয়েই কিন্তু মানুষ ভর্তি হয় যে আমি একটা 4 বছর পড়াশোনা করবো, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করবো, এবং আমার ডেজিগনেশন হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাট সামহাউ
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা এত ফাস্টার ইভলভ করতেছে, সেটার সাথে আবার এটার কারিকুলাম এবং ইউনিভার্সিটিতে টিচাররা যেই ওয়েতে পড়ানোর চেষ্টা করতেছে, সব মিলে পুরো জিনিসটা ওইভাবে কিন্তু ম্যাচ মেকিং হচ্ছে না। তো সেই জায়গাটা থেকে আমার একটা রিয়েলাইজেশন হয়েছিল যে যেই ওয়েতে এখন চলতেছে এইভাবেই যদি ইউনিভার্সিটিগুলো চালাইতে থাকে আল্লাহর নামে, এখন ইউনিভার্সিটির জন্য, আমি এই কথাটা এখনও বলতে চাই, এখন ইউনিভার্সিটির জন্য দিস ইজ দ্য মোস্ট প্রফিটেবল ডিপার্টমেন্ট, কারণ এখানে সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট ভর্তি হয়। আর অন্য ডিপার্টমেন্টে মানুষজন এখন একটু কম যায়, কারণ সবাই চিন্তা করে যে সবার একটা কমন ফিনোমেনা আছে যে ভাই কম্পিউটার সায়েন্সে পড়লে আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাও হতে পারি, ঘরে বসে টাকা পয়সা ইনকাম করতে পারবো, কারণ ঘরে বসে একটা জিনিস শিখবো, শিখে আমি পুরো পৃথিবী জয় করে ফেলবো, এই টাইপের একটা জিনিস। সো 2030-এর ভিতরে এবং কারেন্টলি এআই এবং মেশিন লার্নিং বা চ্যাটজিপিটি বা ডিপসিক এই টাইপের যত ধরনের টুল যেভাবে ইভলভ করতেছে, ভাই আপনার কাছে কী মনে হয় 2030 সালে কি আদেও কম্পিউটার সায়েন্সের বা কম্পিউটার সায়েন্স ডিগ্রি বলাটা হয়তো বা ঠিক হবে না, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি ইউনিভার্সিটিতে মানুষজন যাবে কিনা ভাই? হ্যাঁ, মানে প্রশ্নটার উত্তর এভাবে না দিয়ে আরেকভাবে দিই। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির যে এডুকেশন, সেটার উদ্দেশ্যটা কি, মানে কেন আমরা ইউনিভার্সিটিতে ছেলেপেলেরা যায়, পড়তে যায়। ইউনিভার্সিটি এডুকেশন দরকার যেসব কারণ, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে বয়সটাতে মানুষ ইউনিভার্সিটিতে যায় ওই বয়সের ছেলেপেলেদেরকে ব্যস্ত রাখতে হবে, ঠিক আছে? এটা সোসাইটির জন্য খুব দরকার। ওই বয়সের একদম সবাই যদি, তাদের যদি কোনো কাজ না থাকে, তাদের ওই সময় তো আসলে মানুষের জীবনে কোনো গোল নাই, রাইট? ওই সময় কিন্তু আসলে ওই সময়টা সে প্রোডাক্টিভ কিছুও তত ভালো করতে পারে না, আবার সে কিন্তু এখন বড় হয়ে গেছে, তাই না? তো সোসাইটির বরাবরই একটা সমস্যা ছিল যে এই মানুষগুলাকে কি করবে। সো আমাদের সোসাইটি তাদের জন্য একটা জেলখানা বানাইছে 4 বছরের জন্য, ঠিক আছে? যে এই 4 বছর ওদেরকে কিছু কাজ দিয়ে ব্যস্ত রাখবো, ততদিনে ওরা এনাফ কিছু জ্ঞান ট্যান অর্জন করবে, তারপরে বের হয়ে এসে সোসাইটিতে বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন করবে। সো ইউনিভার্সিটি এডুকেশনের একটা উদ্দেশ্য হচ্ছে এই 4 বছর এই বয়সের ছেলেমেয়েগুলোকে কিছু একটা দিয়ে ব্যস্ত রাখা। এই কথাটা আমার না, এই কথাটা আসলে অনেক জায়গাতে ডিসকাস হয়েছে। আমার একটা ফ্রেন্ড আছে, ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে পড়ায়, হিল্লোল। ও আর আমি বসে আলাপ করতেছিলাম, ও আর কি টিচার, তো ওখানে বলে কি তবু অ্যাবসোলুটলি আমরা জাস্ট ওদেরকে বিজি রাখার জন্য বিভিন্ন জিনিসপত্র দিয়ে আর কি ওদেরকে ব্যস্ত রাখি, ঠিক আছে? সো ইউনিভার্সিটি এডুকেশনের একটা উদ্দেশ্য হচ্ছে এটা। ইউনিভার্সিটির আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে মানে আমার মনে হয় যে যেটা কি ইউনিভার্সিটির বড় একটা উদ্দেশ্য ইউনিভার্সিটি এডুকেশনে, সেটা হচ্ছে মানুষের কগনিটিভ অ্যাবিলিটি বিল্ড করা, মানে চিন্তা ভাবনাটাকে শেপ করা। আপনি লাস্ট যখন আমরা ডিসকাস করছিলাম এই কথাটা আপনি বলছিলেন যে ইউনিভার্সিটির উদ্দেশ্য হচ্ছে মানুষজনের চিন্তা ভাবনাটাকে শেপ করা, এবং সেখানেও কয়েকজন কমেন্টে সিরিয়াসভাবে ক্রিটিসাইজ করছে এইভাবে যে ইউনিভার্সিটি যেভাবে পড়ায় সেটা কোনোভাবে কোনো মানুষের চিন্তাভাবনাকে শেপ করার ধারে কাছে নাই, কারণ ইউনিভার্সিটি জাস্ট একটা সেট অফ সিলেবাস আছে, সেই সিলেবাসের ভিতরে যা থাকে সেটাই জাস্ট স্লাইড দেখে পড়াইতে থাকে, এবং সেটাতে কীভাবে মানুষের চিন্তাভাবনার দরজা ওপেন হবে না। অ্যাবসলিউটলি, এবং দ্যাট ইজ অলসো ট্রু। কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি এডুকেশনের কী উদ্দেশ্যে ইউনিভার্সিটি এডুকেশন ডিজাইন করা হয়েছিল আর কীভাবে সেটা এক্সিকিউটেড হয়, এটা কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা আলাদা জিনিস আর কি। সো ইউনিভার্সিটি এডুকেশনের অরিজিনাল উদ্দেশ্য ছিল যে ইউনিভার্সিটি এডুকেশনে এমনভাবে ডিজাইন করা হবে যাতে ছেলেপেলেরা অনেক কঠিন কঠিন জিনিস শিখবে। ওই জিনিসগুলোর যে ঠিক ইমিডিয়েট রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিকেশন আছে তা না, কিন্তু ওই কঠিন কঠিন জিনিসগুলো শেখার মাধ্যমে তার কগনিটিভ অ্যাবিলিটি ডেভেলপ করবে। এখন এই জিনিসটাকে তো ইনসেন্টিভাইজ করতে হবে উইদিন দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি তো কীভাবে একটা ছেলেকে মোটিভেট করবে ওই কাজটা করার জন্য, তার জন্য এগুলো সবই আসলে ফিকটিশাস। যে গ্রেডিং সিস্টেম বানানো হয়েছে, ঠিক আছে, যাতে তুমি ভালো গ্রেড পাবা, হ্যাঁ, সেইটাকে একটা ভ্যালু, এগুলো তো সবই আসলে কনস্ট্রাক্ট, এগুলো তো কোনো কিছু কোনো রিয়েল মিনিং নেই, এগুলো জাস্ট উই মেড দিস থিং আপ সো দ্যাট উই ক্যান কিপ পিপল এনগেজড, তাই না? সো একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে যেখানে আর কি গ্রেডিং সিস্টেম আছে, কে ভালো করছে কে খারাপ করছে, সে শিখছে কি না। এখন শেখা বলতে আমরা কি বুঝি সেটাও একটা কাইন্ড অফ হ্যাঁ মানে হ্যাঁ একটা আপেক্ষিক জিনিস। কারণ হচ্ছে যে শেখা আর একটা জিনিস জাস্ট মুখস্থ করে লিখে দিতে পারা, ঠিক আছে, এই দুইটা মানে অনুধাবন করা আর একটা জিনিস মানে জিনিস কোনোভাবে শিখে কোনোভাবে রিপ্রোডিউস করতে পারা, দুইটাকে আলাদা করার জন্য যে সূক্ষ্ম মেকানিজমটা লাগবে সেটাও যে ইউনিভার্সিটি এডুকেশনের ভিতর খুব প্রপারলি স্টাবলিশ না, কিন্তু কোনো কিছুই তো আসলে পারফেক্ট না। সো ইউনিভার্সিটি এডুকেশনটা তো অনেক বছর ধরে অনেক দেশের লোকজন মিলে চিন্তা করে করে ইউনিভার্সিটি এডুকেশনটা তৈরি করছে, এবং এটা ওভার টাইম এটা বদলেও গেছে অনেকখানি। এটা যে সবসময় একরকম ছিল তাও না, আগে একরকম ছিল,
সময়ের সাথে সাথে ইউনিভার্সিটিতে আগে যে ধরনের কোর্স পড়ানো হতো, আমরা যদি গেল 30 বছরে দেখি, অনেক বিচিত্র ধরনের নতুন নতুন কোর্স এখানে ইন্ট্রোডিউসড হয়েছে। সো এই সমস্ত কিছু ইউনিভার্সিটির শুরুর দিকে ছিল হচ্ছে খুবই তত্ত্বীয় একটা প্রতিষ্ঠান, যেখানে আসলে তত্ত্ব, যেখানে আসলে জ্ঞান, এগুলো নিয়ে মূলত কাজ হতো। কিন্তু তত্ত্ব আর জ্ঞান যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তারপর থেকে আসলে তত্ত্বজ্ঞানের পাশাপাশি মানে জ্ঞানের প্রায়োগিক দিকটা এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করলো। সো এই যে জ্ঞানের প্রায়োগিক দিকের যে গুরুত্ব তৈরি হওয়া শুরু হলো, সেটার প্রতিফলন কিন্তু ভার্সিটিতে ঘটলো, এবং ভার্সিটিগুলো তখন প্রায়োগিক বিদ্যাগুলোকে তাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করা শুরু করলো। সো যে কারণে আসলে ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা যে কোনো কিছু এই ধরনের সাবজেক্টগুলো সবই আসলে পরের দিকে আসা। যে আমরা যদি পদার্থবিজ্ঞানের কথা ছিল, প্রথমে তত্ত্বীয় পদার্থবিদ্যা ছিল, তাই না? তারপরে তত্ত্বীয় পদার্থবিদ্যা থেকে পরে দেখা গেল যে না, প্রায়োগিক পদার্থবিদ্যা আসলো। তারপরে প্রায়োগিক পদার্থবিদ্যা থেকে আবার বের হলো যে ঠিক আছে এক্সপেরিমেন্টাল ফিজিসিস্ট যারা আর কি, তারা আসলো। তারপরে হচ্ছে যে আসলেন যারা যে ওটাকে বিভিন্ন টুলস দিয়ে প্রমাণ করার জন্য কাজ করলো। তারপরে সেখান থেকে ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আসলে এই জ্ঞানের যে ধাপগুলোর কথা যদি আমি বলি, সেটা কিন্তু অনেক নিচের দিকে। আমরা কিন্তু কর্মী লেভেলের মানুষ আর কি, ঠিক আছে? ইঞ্জিনিয়াররা, আমরা কিন্তু জ্ঞানের উপরের লেভেলের মানুষ না, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টগুলা ইউনিভার্সিটিগুলো অ্যাডপ্ট করেছে কেন? কারণ প্রায়োগিক ব্যাপারটাই আসলে বেশি লাগতে শুরু করলো যখন আর কি যে ব্যাপক আকারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রযুক্তির ব্যবহার শুরু হলো। তখন অল্প একটা জ্ঞান তৈরি হলে সেটাকে প্রয়োগ করতে যে অনেক বেশি মানুষ দরকার হতে শুরু করলো। তখন হচ্ছে যে প্রায়োগিক বিদ্যাগুলো বিশ্ববিদ্যালয়গুলো তাদের পাঠ্যক্রমের মধ্যে নিয়ে আসলো। এখন এখানে একটা মানে অলরেডি তো একটা ইনহারেন্ট চ্যালেঞ্জ আছে, কারণ বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল স্ট্রাকচারটাই প্রায়োগিক বিদ্যার জন্য তৈরি ছিল না, ঠিক আছে? সো তারা এই প্রায়োগিক বিদ্যাগুলোকে ওই যে কাঠামো তাদের ছিল, সেই কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার যে চেষ্টা করলো তখন এটা তো পুরোপুরি ফিট হয় না আসলে, তাই না? সো ফিট না হওয়ার কারণে তখন হচ্ছে যে তারা কিন্তু যারাই এই বিশ্ববিদ্যালয়গুলো চালান, তারা তো ওই তত্ত্বীয় জায়গা থেকে এসছেন, তারা ওই জ্ঞানের জায়গা থেকে এসছেন। তারা কিন্তু এই প্রায়োগিক বিদ্যাগুলোর ব্যাপারে তারা কাইন্ড অফ বাধ্য। এটা তো ইউনিভার্সিটি তো একটা উদ্দেশ্য হচ্ছে যে মানে অনেক বেশি মানুষকে সার্ভ করা, প্লাস এটার পেছনে কিছু কমার্শিয়াল প্রয়োজনও আছে, তাই না? সো এই সমস্ত কারণে প্রায়োগিক বিদ্যাগুলোকে তাদেরকেও গুরুত্ব দিতে হচ্ছে। কিন্তু যারা এই জিনিসগুলো ডিজাইন করলেন, তাদের মধ্যে ওই যে প্রায়োগিক জায়গা এবং তত্ত্বীয় জায়গা, তার মধ্যে কতখানি ব্যালেন্স করতে হবে বা করা লাগতে পারে, এটা নিয়ে তারা যে সিদ্ধান্তে পৌঁছালেন, এটা আসলে তত্ত্বের দিকেই বেশি গেল, অর্থাৎ থিওরির দিকেই বেশি গেল, প্রয়োগের দিকে কম গেল। এবং এরকম একটা ধারণা করা হলো যে প্রায়োগিক দিকটা, যে কারণে আসলে এত ধরনের কোর্স তৈরি হলো। দেখা গেল যে আসলে কম্পিউটার সায়েন্স ছিল, তারপরে দেখা গেল যে না, কম্পিউটার সায়েন্স থাকলে শুধু হয় না, কম্পিউটার সায়েন্স সাথে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং লাগে, ঠিক আছে? তারপরে দেখা গেল যে আচ্ছা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হলেও হয় না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাগে, ঠিক আছে? এগুলো কিন্তু ইউনিভার্সিটির ওই যে কন্টিনিউয়াস স্ট্রাগলের অংশ আর কি। ইউনিভার্সিটি কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছে এই যে এই নিডটাকে অ্যাকোমোডেট করার জন্য, যে কারণে এই সমস্ত বিচিত্র ধরনের জিনিসপত্রগুলো আসছে। সো যতই এটা আসলে কি হচ্ছিল শেষ পর্যন্ত, প্রথমের দিকে ধারণা ছিল যে স্পেশালাইজেশন দরকার নেই, প্রথমের দিকে ধারণা ছিল যে আমরা মূল তত্ত্বগুলো শিখিয়ে দেবো, স্পেশালাইজেশন বের হয়ে যাওয়ার পরে তারা শিখবে। তারপরে দেখা গেলো যে ইউনিভার্সিটিকে আসলে স্পেশালাইজেশনও শেখাতে হবে, যে কারণে স্পেশালাইজ সাবজেক্টগুলো আসলো। এবং স্পেশালাইজেশন হতে 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 কিছুদিন পরে দেখা যাবে কি আরও স্পেশালাইজেশন, যেমন শুধু এআইয়ের উপরেই হয়তো আন্ডারগ্রেড করা যাবে, এরকম একটা স্পেশালাইজেশন আসবে। সো এই সমস্ত যে ধারার ভিতর দিয়ে গেছে ভার্সিটিগুলো, আমার ধারণা ভার্সিটি সবসময় ইভলভ করছে, এবং সবসময় ভার্সিটির মধ্যে এই টানাপোড়েনটা আছে যে কতখানি তত্ত্ব থাকবে, কতখানি প্রায়োগিক দিক শেখানো হবে, কীভাবে শেখানো হবে। এবং আমি মনে করি যে হ্যাঁ, আমরা যদি এই স্টেটমেন্টটাতে ফেরত যাই, 2030 সালের পরে এক্স্যাক্টলি কারেন্ট ফরম্যাটে ভার্সিটিগুলো কোর্স অফার করে টিকে থাকতে পারবে কিনা, আমার মনে হয় পারবে না, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় যে তারা তা করবেও না আসলে। ভার্সিটিগুলো তারা নিজেদেরকে চেঞ্জ করবে, বদলাবে, এবং এই কাজ ইউনিভার্সিটিগুলো করে আসছে দীর্ঘদিন ধরে। তারা নতুন যা কিছু হয় তার সাথে অ্যাকোমোডেট করে। এবং বিশ্ববিদ্যালয়ের আমি একটা জিনিস কখনোই আন্ডারমাইন করতে চাই না, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, সেই শিক্ষার ভ্যালু ইনট্যাঞ্জিবল। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গুরুত্বপূর্ণ এই জন্য যে ওই 4 বছর একদল ছেলেকে এক জায়গায় পাওয়ার আসলে আর কোনো উপায় নাই, ঠিক আছে? সো আমরা ওই যে ভ্যালুটা ক্রিয়েট করেছি, যে তাদেরকে এই যে সামাজিক একটা চাপ যে ভার্সিটিতে পড়তে হবে, অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট মেধা সীমার উপরে যারা আছে তাদেরকে 4 বছরের জন্য একটা জায়গার মধ্যে পেলে সেইটার ইমেন্স ভ্যালু আছে। পাওয়ার পরে তাদেরকে নিয়ে আমরা কী করবো, সেটা ভার্সিটিগুলোকে আরেকটু বুদ্ধি করে নতুন সময়ের সাথে মিলিয়ে একটা বুদ্ধি বের করতে হবে।
তাহলেই শুধুমাত্র ইউনিভার্সিটি রিলেভেন্ট থাকবে। ইউনিভার্সিটি যদি করতে ব্যর্থ হয়, আমি মনে করি যে ইউনিভার্সিটি রিলেভেন্স হারিয়ে ফেলবে। এখানে ভাই আমি একটু অ্যাড করি, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ধরেন আমরা যখন ইউনিভার্সিটিগুলোতে যাই, বিশেষ করে আমি যখন যাই, এবং বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোর দিকে যদি তাকাই, বিশেষ করে যেগুলো ঢাকার বাইরে, আমি খুব অবাক হয়ে যাই। আমি স্পেসিফিক ইউনিভার্সিটির নাম বলবো না, তবে এটা একটা ইউনিভার্সিটি না, মাল্টিপল ইউনিভার্সিটিস আছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মতো একটা জায়গা, এবং খুবই পপুলার ইউনিভার্সিটিগুলোর ভিতরে একটা, এবং একটা না, মোটামুটি 2টার মতো। সেখানে চান্স পাওয়া ধরেন সিরিয়াস রকমের টাফ। অ্যাডমিশন টেস্টে যেই ধরনের পরীক্ষা, যেই ধরনের মেধার পরীক্ষা দিয়ে ওরা ফাইনালি ওই জায়গাতে ওই সিটটা দখল করে। পরবর্তীতে যে 4টা বছর ধরে ওদের আসলে কি হয়, 4 বছর না, 1 বছরের ভিতরে ওরা মনে হয় যে ওদের চিন্তা ভাবনা করার পুরো সক্ষমতা হারাই ফেলে। এই যে আপনি যে কথাটা বললেন যে সবাইকে এক জায়গায় নিয়ে আসলাম আমি, এবং মেধা সম্পন্ন মানুষজনকে নিয়ে আসলাম, কারণ কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু মেধা ছাড়া আসলে টিকে থাকা খুব বেশি এটা সম্ভব কোনো কাজ না। তাহলে এই ছেলেটা আলটিমেটলি ওই জায়গায় যে, বিশেষ করে আমরা যে আজকে ডিসকাশন করতেছি, এটা কম্পিউটার সায়েন্স রিলেটেড বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এর ভিতরে থাকলেই বেটার, কারণ অন্য জায়গাতে আমার নিজেরও এক্সপিরিয়েন্স না, আপনারা হয়তো বা আসবে। বাট 4 বছর ধরে ইউনিভার্সিটিগুলোতে আসলে কি হয়, পাবলিক ইউনিভার্সিটিতে যে এই ভালো ছেলেপেলেগুলো পরবর্তীতে 1, 2, 3 নম্বর বছর ধরে সার্ভাইভ করে, মানে স্ট্রাগল করে, অ্যান্ড দেন 4 নম্বর বছরে যে চিন্তা করে যে এই দেশে কোনো চাকরি বাকরি নাই, এই দেশে আসলে থাকলে খুবই বিপদ, বেটার হইতেছে আমি কেটে পড়ি, এবং কেটে পড়ার জন্য দ্য বেস্ট ওয়ে আই ক্যান ডু, আমি স্যারের সাথে বসে 2টা রিসার্চ পেপার রেডি করে ফেলি, তাহলে আমি দেশে বাইরে যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে কোনো একটা উপায় চলে যেতে পারলেই আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে ঘটনাটা কী ঘটে ভাই ইউনিভার্সিটিতে ঢোকা, এবং ইউনিভার্সিটিতে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে যে সমস্ত টিচার ঢুকে, তাদের কিন্তু উইথ ডিউ রেসপেক্ট, তাদের কিন্তু ডিগ্রির অভাব নেই, তাদের কিন্তু জ্ঞানের অভাব নেই ভাই। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কি, যে ইউনিভার্সিটিতে যে টিচাররা পড়ান তারা কিন্তু কোর্স কারিকুলাম নিজেরা ডিজাইন করেন না, ঠিক আছে? তাদের দায়িত্ব হচ্ছে পড়ানো, ঠিক আছে? এবং তাদেরকে আমরা একটা স্ট্রাকচার, একটা কাঠামো দিয়েছি ইউনিভার্সিটিতে। সাপোজ যে টিচারটা ফর এক্সাম্পল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ান 101-এ হয়তো, সো তার উদ্দেশ্য হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক ধারণাগুলো ছেলেদেরকে শেখানো, বা হয়তো 3rd ইয়ারে যে ডিজাইন প্যাটার্ন পড়ান যিনি, বা আর্কিটেকচার যিনি পড়ান, তাদের ধারণা হচ্ছে আর্কিটেকচারের যে কমন যত ধরনের আর্কিটেকচার আছে সে সম্পর্কে ধারণা দেয়া। সো দুটো ব্যাপার আর কি, আমাকে একটা জিনিস খুব ক্লিয়ারলি আমাদেরকে একদম বুঝতে হবে যে আমাদের ব্রেনের কাজ করার জন্য শুধু ক্রিয়েটিভিটি কিন্তু যথেষ্ট না, ঠিক আছে? আমাদের নলেজ লাগে, জ্ঞান লাগে। সো জ্ঞানটা কিন্তু, আমাদের ব্রেন কিন্তু নলেজ রিটেন করার জন্য খুব ভালো না, আমাদের কিন্তু মেমোরি ভালো না, আমরা কিন্তু অনেক কিছু মনে রাখতে পারি না, ঠিক আছে? এবং আমাদের প্যাটার্ন মনে রাখতে পারি, এবং আমাদের ব্রেন কিন্তু খুব লেয়ার্ড, যে আমরা যেমন গতকাল দুপুরে কী খাইছি আমি হয়তো বলতে পারবো, কিন্তু তার 2 দিন আগে লাঞ্চে কী করছি মনে রাখতে পারি না আমি, ঠিক আছে? কারণ ওটা আমার জন্য গুরুত্বপূর্ণ। সো আমার ব্রেনের অনেকগুলো লেয়ার থাকে। সো আমাদের গভীর জ্ঞান বা স্মৃতি তৈরি করার জন্য রিপিটেশনটা খুব জরুরি, আচ্ছা, ঠিক আছে? একটা জিনিস রিপিট না করলে সেটা আমি দীর্ঘ সময় মনে রাখতে পারি না। সো ইউনিভার্সিটির একটা উদ্দেশ্য ছিল যে তত্ত্বগুলো আমার পরবর্তীতে প্রায়োগিক জায়গাতে ক্রিয়েটিভিটির জন্য প্রয়োজন হবে। আমি ব্ল্যাঙ্ক একটা শেল দিয়ে ক্রিয়েটিভ হতে পারবো না, আচ্ছা, ঠিক আছে? আমার ক্রিয়েটিভ হওয়ার জন্য আসলে কিছু বেস ম্যাটেরিয়ালস লাগবে, যেটা আমার ব্রেনে থাকতে হবে, আমার মাথার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আমি যদি খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরা যাক খুব দারুণ একটা কোড জেনারেশন টুল তৈরি হয়েছে, ধরেন ChatGPT বা এরকম কিছু। সেই ChatGPT টুলটাকে দিয়ে একটা ফ্রেশ গ্র্যাজুয়েটকে যদি আমি বলি, 101-এর একটা ছেলেকে, যে তুমি আমাকে একটা কোড লিখে দাও, আর একটা 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স একজনকে দিয়ে যদি বলি, দুইজন কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন কোড তৈরি করবে, যদিও কোডটা লিখছে একটা সিঙ্গেল টুল। এই কোডটা আলাদা তৈরি হচ্ছে কেন? কারণ যে 10 বছর কাজ করেছে তার মধ্যে ইনহারেন্ট নলেজ আছে। সো নলেজের ভ্যালুটা অস্বীকার করা যাবে না। ইউনিভার্সিটি নলেজটাকে এমফেসাইজ করেছে, ক্রিয়েটিভিটিকে এমফেসাইজ করেনি। এটা ইউনিভার্সিটির, আমি বলবো যে উদ্দেশ্য কতখানি ছিল সেটাও একটা প্রশ্ন, আর ক্যাপাবিলিটি কতখানি আছে ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করার জন্য সেটাও একটা প্রশ্ন। সো ইউনিভার্সিটি আসলে ক্রিয়েটিভিটির পার্টটা তো একটু আর্ট, রাইট? ইউনিভার্সিটি আর্টের দিকে যেতে পারেনি অত ভালো, কারণ এটা আসলে মেজার করা যায় না। সো ইউনিভার্সিটি যেটা চেষ্টা করেছে নলেজ, সেটাকে মেজার করা যায়, তুমি কতখানি শিখেছো। সো কতখানি তুমি শিখেছো ওটা মেজার করার জন্য যে মেট্রিক্সগুলো আছে সেগুলোই আসলে ইউনিভার্সিটি অ্যাডপ্ট করেছে। সো ইউনিভার্সিটি যে সাবজেক্টগুলো পড়াচ্ছে সেই সাবজেক্টগুলো পড়িয়ে তারা যেভাবে সেটাকে মেজার করছে তুমি শিখেছো কি না, সেটা বেসিক্যালি
সেখানে তো ধরেন কোনো কিছু শিখেছে কিনা, আউটকাম ড্রিভেন ডেভেলপমেন্ট, মানে অনেক ধরনের ইউনিভার্সিটিগুলোর কোর্স কারিকুলামও কিন্তু চেঞ্জ হয়েছে। ইউনিভার্সিটিগুলো আগে কিছু মুখস্থ করে লিখে দিলে হয়, এখন তার বদল ইউনিভার্সিটি এমন কোয়েশ্চেন করছে যে আসলেই ওটা বের করে আনার চেষ্টা করে যে তুমি বুঝতে শিখেছো কিনা জিনিসটা। সো ক্রিয়েটিভলি ভাবে কোয়েশ্চেন করে খুব একদম ডিরেক্ট মানে কি এবং কত প্রকার ও কী এই টাইপের কোয়েশ্চেন না করে অন্য ধরনের কোয়েশ্চেন করে ইউনিভার্সিটি বের করার চেষ্টা করে যে আমি কতখানি শিখেছি। সো ইউনিভার্সিটির একটা কোর দায়িত্ব হচ্ছে যে ছেলেটা পরবর্তীতে ক্রিয়েটিভ হতে চায়, তার জন্য তো তাকে আসলে বেসিক নলেজটা তার মাথার ভেতরে থাকতে হবে। আমাকে তো আমি একজন ফিজিস্ট হতে চাই, আমাকে তো আসলে মানে জানতে হবে, আমাকে ডিফারেন্সিয়েশন জানতে হবে, ইন্টিগ্রেশন জানতে হবে, এই জিনিসগুলো যে আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে। এই শেখার কাজটা কোথায় ঘটবে? সো এই শেখার কাজটা ঘটার জন্য ইউনিভার্সিটি তাদের কোর্স কারিকুলামটাকে ডিজাইন করেছে। এখন এই জিনিসটা আমরা যারা প্রয়োগের জায়গাতে আছি সেটা সবসময় ওইটা ডিরেক্ট ভ্যালু দেখতে পাই না, ঠিক আছে? যে আমাকে কেন ইন্টিগ্রেশন শেখাচ্ছে ভার্সিটিতে পড়ার সময়, কেন ডিফারেন্সিয়েশন শেখাচ্ছে, কেন লিনিয়ার অ্যালজেব্রা শেখাচ্ছে, বা এই ধরনের জটিল জটিল সাবজেক্ট কেন শেখাচ্ছে, সেটা একটা দিক। আবার না দেখতে পারার কারণ আমাদের কাছে মনে হয় কি ওইটা না শিখে ওরা তো প্রথম থেকেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাই দিতে পারতো, যেটা দিয়ে পরবর্তীতে শেষে যায় ব্যবহার করবে। সো এই যে দাবিটা, মানে যে আমরা যারা ইমপ্লিমেন্টেশনে কাজ করছি তাদের এই দাবিটা একটু শ্যালো একটা দাবি, ঠিক আছে? এই দাবিটা শ্যালো এই জন্য যে এই যে প্রোগ্রামিং শিখায় দিয়ে কাজ করা, এইভাবে কাজ করে যা ডেলিভার করা যায় সেটার ভ্যালু, যেহেতু এটার এত বেশি অ্যাভেলেবল হয়ে গেছে, সেটার ভ্যালু খুব কমে যাচ্ছে দ্রুত, ঠিক আছে? সো কোনো একটা জিনিস যখন সহজে অ্যাচিভেবল হয়, যেমন এখন কি হয়, এখন ইউটিউবে কোর্স করে, ইউডিএমিতে কোর্স করে একজন প্রোগ্রামার হয়ে যেতেই পারে, ঠিক আছে? আর খুব ভালো ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ভার্সিটি থেকে শিখে যে ছেলেটা এসছে, সেই ছেলেটা আর জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে যে ছেলেটা, এই দুইটা ছেলের মধ্যে কাজের জায়গাতে যে কোনো ডিফারেন্স হবে না, এত বড় দাবি আমি করতে পারি না, ঠিক আছে? সো আমার মতে আর কি, ইউনিভার্সিটির ভেতরে যা শেখানো হয় সেই জিনিসটার একটা ইন্ট্রিনজিক ভ্যালু আছে, ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওটা আসলে আমাদের মাথাকে, আমাদের ব্রেনকে ফান্ডামেন্টালি বদলে দেয়। এখন ওইটা আমরা কিভাবে এক্সিকিউট করছি আমাদের দেশের যে ইয়েতে, সেখানে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে বরাবরই এই চ্যালেঞ্জটা ছিল। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা গোড়া থেকে, অর্থাৎ একদম মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে মিডল স্কুল থেকে শুরু করে কোনো জায়গাতেই আমরা এইটা ডিফাইন করতে পারিনি বা এইটা প্রয়োগ করে উঠতে পারিনি যে এইখানের যে ইনফরমেশনগুলো আমরা ওদেরকে শেখাতে চাই সেটা শেখানোর, ওকে উপলব্ধি করানোর, আত্মস্থ করানোর আরও ভালো উপায় কী হতে পারে। সো ফেলিওরটা আসলে আমি বলবো কন্টেন্টের অতখানি না, রাদার যেভাবে আমরা জিনিসটাকে করেছি সেটার। এবং পুরা বিশ্বজুড়েই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার ব্যবস্থার ব্যাপারে একটা কোয়েশ্চেন মার্ক সবসময় থাকে, এবং এটা একটা ভালো ব্যাপার। একটা জিনিস আমরা কোয়েশ্চেন না করলে তো কন্টিনিউসলি ইমপ্রুভ হবে না। সো আমাদের দেশে যেহেতু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোও তো আসলে খুব গুরুত্ব পায়নি কখনোই, মানে আমরা বিশ্ববিদ্যালয় একটার পর একটা নতুন নতুন বিশ্ববিদ্যালয়, আমরা তো খুব সংখ্যা ড্রিভেন আর কি, আমরা অনেক সংখ্যা বাড়াতে চেয়েছি, কিন্তু গুণগত মানের জায়গাতে আসলে প্রতিটা জায়গাতে কাজ করার সুযোগ হয়নি। সো বিশ্ববিদ্যালয়গুলোতে যে এখন যে দুর্বলতা, সেই দুর্বলতার একটা অংশ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর কোনো ইনসেন্টিভ নাই। আচ্ছা, ঠিক আছে, যে এই ছেলেগুলা যে বাইরে যাবে এবং তারা যখন তাদের চাকরির জায়গাতে ঢুকবে, তখন তাদেরকে আমি কিভাবে এই জিনিসগুলো প্রপারলি শেখালে ওখানে ভালো সে ফল দিতে পারবে, এইটা শেখানোর কোনো প্রপার ইনসেন্টিভ সিস্টেম এখনও বিশ্ববিদ্যালয়ের ভিতরে নেই। আচ্ছা, সো আমার মতে আর কি, যে তুমি যেটা বলছিলে যে বিশ্ববিদ্যালয়ের যে টিচাররা আছেন তারা যেভাবে পড়াচ্ছেন, বা যে ছেলেটা ভাবছে যে ঠিক আছে এখান থেকে পাশ করে বের হয়ে আমি কোনো চাকরি পাবো না, তার চেয়ে একটা পেপার লিখে দেশের বাইরে পড়তে চলে যায়, এইটা যে খুব খারাপ তা না, ঠিক আছে, এটা ভালো, এটা খারাপ না। কারণ কি? কারণ হচ্ছে যে আমার দেশের একটা ছেলে দেশের বাইরে পড়তে যাওয়াটাও আমার দেশের জন্য ভালো, ঠিক আছে। দেশের ভেতরেই যে থাকতে হবে সবাইকে এটা জরুরি না, আমাদের তো অনেক লোক, আমাদের কিছু লোক দেশের বাইরে চলে গেলে আসলে কোনো ক্ষতি নেই। কিন্তু আমার যেটা জরুরি দরকার ছিল সেটা হচ্ছে যে এই ছেলেগুলোকে এই দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য বা ভার্সিটি থেকে বের করে দেওয়ার আগে যে শিক্ষকরা ওখানে পড়াচ্ছেন তারা যদি আরেকটু এই জিনিসটা বুঝতে পারতেন যে তিনি যে তত্ত্বটা পড়াচ্ছেন ওইটাকে আরেকটু কীভাবে রিলেভেন্টভাবে পড়ানো যায়,
সেইটা হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে জরুরি জায়গা কাজ করার জন্য। রাইট। ধরা যাক যে ছেলেটাকে আমি পড়াচ্ছি একটা খুব থিওরিটিক্যাল টপিক, একটা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম পড়াচ্ছি আমি। সেই ডেটা স্ট্রাকচার একটা অ্যালগোরিদম সে পড়লো, অ্যালগোরিদমটার উপরে সে একটা ছোট একটা অ্যাপ্লিকেশন লিখে একটা কোড লিখলো বা একটা ছোট একটা প্রজেক্ট করলো, করে ওইটাকে পাস করে সে চলে গেল। এই জায়গাতে আমরা কিভাবে আরও মোর রিলেভেন্ট এবং বলা যেতে পারে যে প্রায়োগিক যে জায়গা, ওই অ্যালগোরিদমটা অ্যাকচুয়াল প্রয়োগটা কোথায়, সেই ধরনের মানে তত্ত্বের জায়গাটাকে দরকার হয় আরেকটু কনসিডার করে প্রয়োগের জায়গাটা একটু বাড়ানো যায় কিনা, এইটা নিয়ে যদি ভার্সিটিগুলো একটু কাজ করতো এবং টিচারদেরকে যদি ইনসেন্টিভাইজ করা যেত প্রথমে। এটা ইনসেন্টিভাইজেশন ছাড়া হবে না, আসলে টিচারের তো আসলে কোনো ইনসেন্টিভ নাই। একটা ছেলেকে সে বের হয়ে কোথায় চাকরি পাবে বা পাবে না তাতে একটা টিচারের বেতন বাড়ে বা কমে না, একটা ভার্সিটির ইনকাম তাতে বাড়ে বা কমে না, এটা সম্পূর্ণ যে পড়তে এসছে তার দায়িত্ব, সে বের হয়ে চাকরি পাবে কি পাবে না। তো যদি ওইটাকে কোনোভাবে ইনসেন্টিভাইজ করা যেত উইদিন দ্য ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটি যদি আরও বেশি এই বিশেষ করে প্রায়োগিক এই সমস্ত সাবজেক্টগুলোতে, কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্টগুলোতে আরও বেশি ইন্ডাস্ট্রির সাথে ক্লোজলি কাজ করতো, এবং আমরা যদি এমন কোর্স কারিকুলামে যদি আরও কিছু মডিফিকেশন আনতে পারতাম, আমার মনে হয় যে তুমি যে প্রবলেমটা বলছো এই প্রবলেমটা খানিকটা সর্ট হতো। এখানে ভাই আমি একটু অ্যাড করি। প্রথমত আপনি যে এক্সাম্পলের কথা বললেন, ফর এক্সাম্পল সর্টিং অ্যালগরিদম সম্ভবত 4টা বা 5টা, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, হয়তো বা 5টার কাছাকাছি হবে। সো ইউনিভার্সিটিতে যখন সর্টিং অ্যালগরিদম পড়ানো হয়, টিচার কিন্তু জাস্ট সলভ করে করে নাম্বার দিয়ে সেটাকে দেখায় যে এই যে দেখো নাম্বার এইভাবে ছিল বা এখানে লেটার ছিল, সো ক্যারেক্টারগুলোকে তুমি সামনে পিছনে কীভাবে করে তুমি এটা সর্টিং করতেছো। বাট একটা স্টুডেন্ট যে হয়তো বা অ্যালগরিদম কোর্সটাতে খুব ভালো মার্ক পাইছে, ধরে নিলাম যে সে A বা A+ পাইছে বা এরকম কিছু একটা, তো সে কিন্তু মোটামুটি ওইটা বুঝে গেছে যে নাম্বার কীভাবে সলভ করতে হয়, ক্যারেক্টার কীভাবে সলভ করতে হয়, কনসেপ্ট বুঝে গেছে। কিন্তু ও কিন্তু বুঝতেছে না, ও যখন 3 বছর বা 4 বছর পরে যে হয়তো বা কোনো একটা কোম্পানিতে কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছে, তখন সে আবার নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করছে, বায়ো ডেভেলপমেন্ট শেখা শুরু করছে। ওয়েব ডেভেলপমেন্ট যখন শিখতেছে, সে ভাবতেছে যে ওই সর্টিং অ্যালগরিদমের এখানে তো আমি কিছু দেখতেছি না, আমি তো এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট লিখতেছি, এবং জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখলাম, আমি মেথড লিখতেছি, এবং পুরো এইটার বাইরে এখানে সর্টিং কোত্থেকে ঢুকাবো। বাট এইটার কিন্তু যে একটা সহজ এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝানো যায় যে তুমি দারাজের ভিতরে যে প্রোডাক্টগুলো সার্চ করো, এখানে সার্চিংয়ের জন্য যে অ্যালগরিদম ইউজ হচ্ছে, এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন সর্টিংয়ের কাজ হচ্ছে। কারণ আদারওয়াইজ তুমি যদি একটা কোয়েরি লিখো যেখানে একটা টেবিলের ভিতরে হয়তো বা কয়েক লক্ষ রো আছে বা কয়েক কোয়েরি আছে, সেখান থেকে তুমি যদি খুঁজে বের করতে চাও, তখন কিন্তু তোমার এই জিনিসটার কাজে লাগবে। তখন ওই স্টুডেন্ট, যেমন আমি অনেক সময় স্টুডেন্টদেরকে এই জিনিসটা সাজেস্ট করি, টিচার যদি তোমাকে ক্লাসরুমে এটা না বলে, কারণ অনেক সময় যেটা হয় যে টিচারের কাছেও শুধু নলেজটা আছে, বাট ওটা ইমপ্লিমেন্ট কীভাবে করতে হয়, কারণ যতদিন পর্যন্ত না সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করবে, একটা প্রজেক্ট সে নিজে বানাবে, তখন কিন্তু ওইটার ইমপ্লিমেন্টেশন ডিরেক্টলি বোঝাও একটু ক্রিটিক্যাল। এবং সেই জায়গাটা সে নিজে কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় টিচার ChatGPT, সে যদি ChatGPTকে বলে যে আমি এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি এবং আমি প্রিভিয়াসলি সর্টিং অ্যালগরিদমগুলো শিখছি, সর্টিং অ্যালগরিদমগুলোকে তুমি আমার ওয়েব ডেভেলপমেন্টের মানস্টাকের কনটেক্সটে কীভাবে রেলিভেন্ট করে দিতে পারো, তুমি ওকে কিছু এক্সাম্পল দেখাও, ও কিন্তু খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করে দেয়। আমি আপনার কাছে আবার যাবো ভাই, জাস্ট একটু অ্যাড করে দিই। আপনি যদি বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর দিকে তাকান, এই এক্সাম্পল হয়তো বা পুরোপুরি রেলেভেন্ট নাও হতে পারে, বাট মেডিকেল কলেজগুলোর দিকে যদি তাকান, সেটা কিন্তু এটা খুব, যেমন যে কেউ চাইলে কিন্তু এখন একটা মেডিকেল কলেজ খুলতে পারে না আনলেস অর আনটিল ইউ হ্যাভ এ হসপিটাল। কারণ মেডিকেল কলেজে পড়ার জন্য হসপিটালটা একটা বাধ্যতামূলক জিনিস, যে ওখানে রোগী যাবে, কারণ রোগী না গেলে স্টুডেন্ট প্র্যাকটিক্যাল জিনিসপত্র জানতে পারবে না। সো অ্যাটলিস্ট আমার কাছে যেটা মনে হয় যে কম্পিউটার সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে যদি আমি তাকাই, এখানে যদি একটা পার্ট তো থাকতেই পারে, ইউনিভার্সিটি কিন্তু একটা রাখতে পারে যে কম্পিউটার সায়েন্স মানে শুধু কম্পিউটার সায়েন্স, সেখানে যে সে থিওরিটিক্যাল পড়লো, সে হইতেছে ওই যে আপনার রিসার্চ করলো বা এটা সেটা করবে, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি বলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা আমি সাবজেক্টের নামই দিয়ে ফেললাম যে এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেখানে কি এটা উচিত না যে ওই ইউনিভার্সিটির ভিতরে ইনবিল কোনো একটা ল্যাব বা ওখানে থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল সেই ইন্ডাস্ট্রিতে যে কিছুদিন কাজ করে আসবে, সেখানেও সার্টেন চ্যালেঞ্জেস আছে। আমি অনেকক্ষণ ধরে শুধু ইউনিভার্সিটির বিভিন্ন প্রবলেমের কথা বলতেছি, স্টুডেন্টের সিরিয়াস রকম প্রবলেম আছে। স্টুডেন্ট ধরেন তিলকে তাল বানায় কীভাবে, স্টুডেন্টকে যখনই কোনো একটা প্রজেক্টে কাজ করানোর জন্য ইন্ডাস্ট্রিতে পাঠানো হয়, সে ওখানে ঠিকঠাক মতো যায় না, সে ওখানে অ্যাটেন্টিভ থাকে না, সে ওখানে তার বেস্ট এফোর্টটা দেয় না, সে ভাবে যে দিস ইজ জাস্ট অ্যানাদার কোর্স, আমি জাস্ট এখান থেকে পাস করে বের হইতে পারলে হইলো, আমি যে স্বল্প কিছু মার্ক কোনোভাবে যদি ম্যানেজ করে যাইতে পারি তাহলে হইলো। বাট
আপনি মেডিকেল কলেজের দিকে যদি তাকান, ওরা কিন্তু থিওরিটিক্যালও পড়াশোনা করে, অ্যাট দ্য সেম টাইম ও হসপিটালের ভিতরেও 3rd ইয়ার বা 4th ইয়ারের পর থেকে তাকে কিন্তু রাউন্ডে বের হতে হয়, সে দেখে রোগী কীভাবে অসুস্থ হয়, ইমার্জেন্সিতে কীভাবে রোগী ঢুকতেছে, কীভাবে আমরা পুরো সাইকেলটা সে চোখের সামনে দেখতেছে। বাট আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ইউনিভার্সিটিতে পড়ি 4টা বছর ধরে, কিন্তু আমি ল্যাবে যাই ঠিকই, কিন্তু আমি দেখি না যে কীভাবে একটা সফটওয়্যার তৈরি হচ্ছে। এই জায়গাটাতে যদি ভাই বলতেন, বা আদৌ এটা রেলিভেন্ট কোনো এক্সাম্পল দিলাম কিনা? এটা ডেফিনেটলি হতেই পারে, এবং দ্যাটস এ ভেরি গুড এক্সাম্পল যদি আমি মানে মেডিকেলের সাথে যদি কম্পেয়ার করি, ঠিক আছে। সো আমার মনে হয় যে এটা শুধু মেডিকেল এন্ড, এটা আসলে প্রায়োগিকভাবে কাজ করে এরকম আরও অনেক, হয়তো আমার ধারণা অসম্ভব ফার্মেসিতেও এরকম পাওয়া যাবে, ঠিক আছে। সো আমার ধারণা এই ধরনের ইয়েগুলো আছে। এখন হয়েছে কি, আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে মেডিকেল সাবজেক্টটা এটা একটা খুব পুরানো একটা সাবজেক্ট, আচ্ছা, এটা অনেক সময় পাইছে ম্যাচিওর হয়ে এই জায়গাতে আসার জন্য, ঠিক আছে। আমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছি, এটা আসলে বাংলাদেশের প্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স সাইকেল এখনো কমপ্লিট হয় না। কোর্স বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রথম কোর্স সম্ভবত 90 সালের দিকে, 90 বা 92 সালের দিকে শুরু হয়েছে। জি। সো ইটস নট ইভেন লাইক, ইটস অ্যাবাউট লাইক 30 ইয়ার্স, রাইট? 30 বছর। সো ইটস ভেরি নিউ এবং ইটস ইভলভিং সো মাচ। সো ইউনিভার্সিটির ক্যাচ আপ করার একটা ব্যাপার আছে, ঠিক আছে। এবং এত বদলাইছে এই জিনিসটা। আমি বেশ কিছু ইউনিভার্সিটির কারিকুলাম কমিটিতে আছি। আমি আগের দিন বলেছিলাম, আমরা জানি না। সো আমার সাথে একদিন কাইকোবাদ স্যারের কথা হচ্ছিল। সো কাইকোবাদ, আমি আর কি অনেকগুলো খুব ড্রামাটিক চেঞ্জ আনতে বলছিলাম আর কি। আচ্ছা, আইইউটি আমাদের একটা ইউনিভার্সিটি আছে গাজীপুরে। সো কাইকোবাদ স্যার আর কি খুব অপোজ করেছিলেন, এবং উনি আমাকে খুব ঠান্ডা মাথায় বুঝায় বলছিলেন। উনি বলছিলেন যে তুমি এটা করতে পারো না, ঠিক আছে। তুমি এটা করতে পারো না এই জন্য যে ইউনিভার্সিটি ফাস্ট মুভিং কোনো মেশিন না। আচ্ছা, ঠিক আছে। উনি আর কি একদম খুব ক্লিয়ার করে আমাকে এটা বলছিলেন। ইউনিভার্সিটি, তুমি যদি স্ট্যানফোর্ডের কোর্সের দিকে তাকাও, তুমি যদি দেশের বাইরে অন্যান্য কোর্সের দিকে তাকাও, তাহলে তুমি দেখবা যে দে হ্যাভ ভেরি স্ট্যান্ডার্ড কোর্সেস দ্যাট ইজ বিন রানিং ফর লাস্ট 40 ইয়ার্স, ঠিক আছে। সো ইউ ক্যানট জাস্ট লাইক স্টার্ট চেঞ্জিং স্টাফ অন দ্য গো। সো ইউনিভার্সিটির একটা ইনার্শিয়া আছে, ঠিক আছে। এই ইনার্শিয়াটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমরা আসলে ওই যে অমিয় চক্রবর্তীর একটা কবিতা আছে যে মেলাবেন তিনি পোড়ো বাড়ি আর ঝড়ো হাওয়াকে মেলাবেন, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিসকে মেলানোর চেষ্টা করছি আর কি আমরা, ঠিক আছে। ইউনিভার্সিটিটা খুব ইনার্শিয়াওয়ালা একটা প্রতিষ্ঠান। আর হচ্ছে যে কম্পিউটার সায়েন্স খুব ফাস্ট মুভিং ইঞ্জিনিয়ারিং একটা জিনিস। তো এই দুটো জিনিসকে আমরা যত কনফ্লিক্টের কথা বলছি, এটা এই কনফ্লিক্ট আর কি, ঠিক আছে। একটা ইনার্শিয়াওয়ালা জিনিসের সাথে আমরা একটা খুব ফাস্ট মুভিং জিনিসকে মেলানোর চেষ্টা করছি। তো যে কারণে এত সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং এটা ভালো, ইটস এ গুড থিং টু হ্যাভ, ঠিক আছে। কারণ এই ধরনের কনফ্লিক্ট যখন হয়, তখন ওখান থেকে ইনোভেশন বের হয়, ঠিক আছে। উই গেট নিউ আইডিয়াস। সো ফর এক্সাম্পল, তুমি যে কথাটা বললা যে আমরা কি এরকম করতে পারি যে প্রতিটা ইউনিভার্সিটির একটা সফটওয়্যার কোম্পানি থাকতে হবে, ঠিক আছে। তুমি যেরকম বললা যে প্রতিটা একটা মেডিকেল কলেজ হইতে গেলে তাকে একটা হসপিটাল থাকতে হয়। সো একটা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট চালাতে পারবে না আনলেস দে হ্যাভ এ সফটওয়্যার কোম্পানি, এবং সেই সফটওয়্যার কোম্পানিতে ওটা একটা প্রফিটেবল সফটওয়্যার কোম্পানি তাদেরকে রান করতে পারতে হবে। সো দে হ্যাভ টু বিল্ড দ্যাট ক্যাপাসিটি উইদিন দ্য অর্গানাইজেশন। সো দ্যাটস এ ভেরি ড্রাস্টিক অ্যান্ড ড্রামাটিক থিং টু সে, ঠিক আছে। এবং আর কি আই ডোন্ট নো লাইক হাউ পিপল আর গোনা টেক দিস, আই এম সেইং ইট লাইক দ্যাট। সো ইউনিভার্সিটি বলবে যে না, আমরা তো এডুকেশন ইনস্টিটিউশন, আমরা ওটা কেন করতে যাবো? সেই কথা তো ডাক্তারও বলতে পারতো, তাই না? যে আমরা তো পড়াইতে আসছি, আমরা কেন গেলে হসপিটাল করতে যাবো? এবং যারা ক্লাস নেয় তারা কিন্তু ডাক্তার, রাইট। মানে থিওরি আলা লোকজন কিন্তু ক্লাস নেয় বলে আমার জানা নেই। দ্যাটস আ ভেরি লাইক ড্রামাটিক স্টেটমেন্ট, চেঞ্জ টু মেক। সো ইভেন উইদাউট গোয়িং দ্যাট ফার, আমার মতে ভার্সিটিগুলোর ভেতরে এই চেষ্টাটা আছে, তারা দেখতে পাচ্ছে গ্যাপটা কোথায়। দে অলসো ফিল চ্যালেঞ্জ। আমি বেশ কিছু ইউনিভার্সিটির সাথে কাজ করি, তাদের মধ্যে একটা ইউনিভার্সিটি আমি দেখেছি যে তারা এটা নিয়ে ওয়ারিড যে তাদের ছেলেপেলেদের প্লেসমেন্ট হচ্ছে না বা প্লেসমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে, এবং দ্যাট ক্লিয়ারলি ইম্প্যাক্টস দেয়ার লাইক ফাইন্যান্সিয়ালস এন্ড অল, রাইট? কারণ এনরোলমেন্ট কমে যাচ্ছে। সো লাইক টেকিং অল দ্যাট ইন্টু কনসিডারেশন, আমার মনে হয় যে ইউনিভার্সিটিগুলোর প্রতি এই অ্যাওয়ারনেসটা আছে। তুমি যে গতিতে চাচ্ছ হয়তো সেই গতিতে হচ্ছে না, বা ইউনিভার্সিটিগুলো হয়তো এইটাও অতটা মনে করে না এখনো যে না আচমকা লোকজন ভর্তি হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সেটাও ইউনিভার্সিটিগুলো মনে করে না। বাট চ্যালেঞ্জটা আছে, এবং চ্যালেঞ্জটার আসলে তো খুব ক্লিয়ার কোনো উত্তর নাই।
সো আমার মনে হয় যে এই দুই দিক থেকে ঘটবে, যে ভার্সিটির বাইরেও একদল লোক তৈরি হবে যারা ভার্সিটিতে না যে প্রোগ্রামার হচ্ছে, আবার ভার্সিটির ভেতর থেকে যারা বের হচ্ছে তারাও যে সবাই প্রোগ্রামার হচ্ছে তাও না। তো শেষ পর্যন্ত আমার মনে হয় যে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে, আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে সবসময় ট্যালেন্ট জিতে যায়। সো আমরা যত যাই করি না কেন, যে ছেলেটা ট্যালেন্টেড, কেপেবল এবং যার ড্রাইভ আছে, সে ভার্সিটিতে ঢুকুক বা না ঢুকুক সে কোনো একটা জায়গাতে পৌঁছাবে। আর যে ছেলেটা ভার্সিটিতে ঢুকছে তার যদি ড্রাইভ না থাকে, সে যতই পড়ুক না কেন সে শেষ পর্যন্ত আসলে কোথাও পৌঁছাতে আছে। আমি জাস্ট এখানে একটু ছোট করে এই জনগণের উদ্দেশ্যে একটু বলতে চাই, কারণ অনেকে ট্যালেন্ট শব্দটাকে একটু ডিফারেন্টভাবে ডিফাইন করে। ট্যালেন্ট ডাজ নট মিন যে আমি ওই যে পরীক্ষায় ফার্স্ট হইলাম বা এটা সেটা, বিষয়টা এরকম না। ট্যালেন্ট মানে হচ্ছে আমার কাছে কোনো একটা জিনিস আসলে আমি সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি উতলা হয়ে থাকি, এবং সেটা আমি অ্যাট এনি কস্ট, মানে যেই লেভেলের, কারণ ট্যালেন্ট শব্দটার সাথে আবার মানুষজন একটু আলসেমি বা একটা অলসতা চলে আসে। ট্যালেন্ট বলতে মানুষজন ভাবে যে ইনবিল্ট আমার মাথার ভিতরে জিনিসপত্রগুলো থাকবে এবং বছরের পর বছর ধরে আমি বিভিন্ন ধরনের ওই যে দৌড় ডিম খেয়ে খেয়ে আমার মাথায় ট্যালেন্ট হয়েছে, বিষয়টা এরকম না। ট্যালেন্ট আসলে তৈরি হয় হার্ডওয়ার্ক করার মাধ্যমে, এবং আমি কন্টিনিউয়াসলি একটা জিনিসের পিছনে এফোর্ট দিতে দিতে তখন সেখানে আমার একটা সার্টেন জিনিসের ব্যাপারে ট্যালেন্ট তৈরি হয়। আমি জাস্ট ভাই ওই একাডেমিক কারিকুলামের বিষয়ে একটু কথা বলতে চাই। একাডেমিক কারিকুলামের আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের যে কারিকুলাম, এইটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবেই আমার মনে হয় না অ্যাটলিস্ট নেক্সট 30 or 50 ইয়ার্সের ভিতরে এই গতির সাথে সামঞ্জস্য নিয়ে আসতে পারবে। কারণ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা সেইটা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেই ফিল্ডটা, এইটা এত ফাস্টার ইভলভ হইতে থাকে। আপনি দেখেন প্রত্যেক দিন চ্যাটজিপিটি অল্প অল্প করে আপডেট আসতেছে। ইনফ্যাক্ট প্রত্যেক মাসেই চ্যাটজিপিটি এখন নতুন ফিচার রিলিজ দেওয়া শুরু করছে, এবং নট নেসেসারি শুধু চ্যাটজিপিটি। আমার কাছে মনে হয় যে আপনি দেখেন, আপনি আপনার পকেটে যে ফোন আছে, ফেসবুক আছে, লিঙ্কডিন আছে, ইনস্টাগ্রাম যেখানে আছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই প্রত্যেক মাসে কিন্তু 1-2 বার করে আপডেট দেয়। যেই জিনিস প্রত্যেক মাসে 1-2 বার করে আপডেট দেয়, সেই জিনিসটা তাহলে কোনো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারই কিন্তু লিখছে, কোডটা লিখতে হচ্ছে। এবং মজার বিষয় হতেছে ফেসবুক ইউটিউবের মতো টুল তৈরি করতে যে, যেমন ফেসবুক যখন নিজে ফেসবুক বানাইতে যে, সে রিয়াক্টের মতো একটা লাইব্রেরি বানাই ফেলছে যে ভাই আমি পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য আমার নিজে সেটা বানাইতে হবে, অ্যান্ড দেন আমি এটাকে ওপেন সোর্স করে দিলাম। তার মানে পুরো জিনিসটা এত ফাস্টার লেভেলে ইভলভ করবে, সেখানে কম্পিউটার সায়েন্সের সাথে এইটার পুরোপুরি গতি মিলাইতে পারবে না। আমাদের এই যে শুরুতে মানুষের হয়তো বা মনে হতে পারে যে আমার কি ইউনিভার্সিটির সাথে কোনো ধরনের সমস্যা আছে কিনা, আমার আসলে ইউনিভার্সিটির সাথে কোনো সমস্যা নেই। আমি আসলে যেই জায়গাটাতে ক্ল্যারিফাই করতে চাইছি, এবং আশা করি এই জিনিসটা কিছুটা হলেও ক্ল্যারিফিকেশন আসছে, যে ইউনিভার্সিটি ডিগ্রির মতো করেই থাকবে, এবং সেটা সেভাবেই আমাকে অ্যাবজর্ভ করতে হবে, হজম করতে হবে। বাট আমি যদি ইন্ডাস্ট্রিতে যে কাজ করতে চাই, তাহলে আমাকে সেটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, এবং সেই প্রিপারেশনটা নেওয়ার জন্য আমার এখন কোনো বাধ্যবাধকতা নাই। আমার কাছে বই আছে, আমার কাছে ইউটিউব আছে, আমার কাছে হার্ভার্ডের কোর্স অ্যাভেলেবেল আছে, আমার কাছে স্ট্যানফোর্ডের কোর্স অ্যাভেলেবেল আছে। যেখান থেকে মন চায় আমি শিখবো, শিখে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমার যে নলেজ বা যেই ক্যাপাসিটি তৈরি করা দরকার সেটা আমি তৈরি করব। আর আমার যেই ইউনিভার্সিটির ডিগ্রি সেটা সেভাবেই আমাকে অ্যাবজর্ভ করতে হবে, সেভাবে আমাকে হজম করতে হবে। কারণ আমি যেই সাবজেক্টটা চুজ করতেছি সেই সাবজেক্টটা আমাকে ডিরেক্টলি ইন্ডাস্ট্রির জন্য হয়তো বা রেডি করবে না। এই স্টেটমেন্টটা আপনার কাছে কি মনে, স্টেটমেন্ট না মানে এই ওপিনিয়নটা কি মনে হচ্ছে ভাই? মানে এখানে আসলে আমি এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে তুমি যা কিছু বললা, জি এই জিনিসটাকে একটু ক্লারিটি আনতে চাই। এখানে অনেক ধরনের কাজের কথা তুমি একবারে বলছো। জি, আমরা আসলে খুব কনফিউজ করে ফেলি একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে যে আমরা যারা নর্মাল বিজনেস অ্যাপ্লিকেশনস লিখি, জি, আর যে ছেলেটা ফেসবুকে বসে রিয়াক্ট বানায়, এই দুটো আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, দুটা কাজ সম্পূর্ণ আলাদা। সো আমরা যারা বিজনেস অ্যাপ্লিকেশনস তৈরি করি বিভিন্ন জায়গাতে, তাদের জ্ঞানের যে গভীরতা দরকার হয়, তা আমরা বেসিক্যালি এই সমস্ত বিজনেস অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে অনেকটা ফ্রেমওয়ার্ক ড্রিভেন অ্যাপ্লিকেশন ডিজাইন করি। সো বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে। উই আর স্ট্যান্ডিং অন শোল্ডার অফ আদার গ্রেট পিপল। ঠিক আছে, সো গ্রেট পিপলরা অনেক কিছু তৈরি করেছে, উই আর স্ট্যান্ডিং অন দেম। আমরা অনেকেই আগে স্ট্যাক ওভারফ্লো ডেভেলপার ছিলাম, সবাই চ্যাটজিপিটি ডেভেলপার হয়েছি। তো আমাদের কাছে মনে হইতেই পারে যে ওই ভার্সিটিতে ওইগুলো যে পড়াইছে ওগুলো দিয়ে কী হবে। ঠিক আছে, এবং এই ধরনের মানুষ অনেক বেশি লাগে। সো এই ধরনের মানুষ যখন অনেক বেশি লাগে, সো এই ধরনের মানুষের জন্য একটা বিকল্প ব্যবস্থা হতেই পারে। সেই বিকল্প ব্যবস্থাটা হতে পারে যে তাদের মধ্যে অনেকে হলো যে তারা ভার্সিটির পড়া বাদই দিল। ঠিক আছে, দিয়ে তারা দেখলো যে না, আমার আসলে বিজনেস অ্যাপ্লিকেশন, আমি যে ধরনের কাজ করি, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি বা ওয়েবসাইট তৈরি করি,
তার জন্য আসলে আমার অত জ্ঞানের দরকার নেই। তো সে ওই জ্ঞান ভার্সিটিতে না যেও বিভিন্ন জায়গা থেকে তৈরি, দ্যাট ইজ অলসো টোটালি ফাইন, দ্যাট ইজ নাথিং রং উইথ ইট। বিভিন্ন জায়গা থেকে কোর্স টোর্স করে আমি ওটা পেরে গেলাম, কিন্তু আমি এইটাকে জাস্টিফাই করার জন্য এই কথা বলতে পারি না যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কোনো কিছু করার জন্য ভার্সিটি এডুকেশনের দরকার নেই, এটা আমি বলতে পারি না। এটা অবশ্যই না, কারণ রিয়াক্ট ফ্রেমওয়ার্কটা যে লিখতেছে সেই লোকটা না, এই লোকটা কখনো রিয়াক্ট ফ্রেমওয়ার্ক লিখবে না। রিয়াক্ট ফ্রেমওয়ার্ক লিখবে ওই কোম্পানি ওই ভালো ভার্সিটি থেকে ওই রকম টপারদেরকে হায়ার করতে দেখে ও রিয়াক্ট তৈরি করতে পারে, ঠিক আছে? সো ফেসবুক তৈরি হতে পারে শুধুমাত্র এই জন্য যে ফেসবুকে স্ট্যানফোর্ডের ছেলেরা কাজ করে, ঠিক আছে? ফেসবুকে ওই রকম মাথাওয়ালা ওই রকম শার্প লোকজন কাজ করে। আর আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই আর কি, আমার যেটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু চেষ্টাটাকে খুব এমফেসাইজ করি, চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু আমরা একটা জিনিস যদি বলি যে আবার প্রতিটা মানুষের তো জেনেটিক ডিজাইন আলাদা, ঠিক আছে? তো তার ভিতরে কিন্তু একটা কোর ইঞ্জিন থাকে যেটা জেনেটিক্যালি সে পাইছে, সেটারও কিন্তু একটা ভ্যালু আছে। সো জেনেটিক্যালি একটা ভালো মাথাওয়ালা মানুষ সে যদি চেষ্টা না করে সে হয়তো ফেল করবে। আবার জেনেটিক্যালি দুর্বল একটা মানুষ সে অনেক চেষ্টা করলে সেও ভালো করবে, ঠিক আছে? কিন্তু there are people who are really good and they are putting a lot of effort, they will always be ahead of us, ঠিক আছে? অবশ্যই তারা সবসময় আমাদের চেয়ে ভালো করবে। সো আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটাকে আন্ডারমাইন করা যাবে না। সো if you have a sharp brain and some people understand stuff better than other people, ঠিক আছে? এটা একটা ফ্যাক্ট, এটা নিয়ে আসলে আর্গু করার কোনো দরকার মানে নাই কোনো। সেটা যদি ফ্যাক্ট হয় তাহলে পরে যে ছেলেটা ভালো বোঝে সে যদি চেষ্টা করে হি উইল ডু বেটার, অবশ্যই। এবং আমরা ওই যে মানুষের যে ওই ইনহারেন্ট যে মেধা, সেই মেধাটাকেও আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই না, অবশ্যই। সো আমি একটা ভালো ভার্সিটিতে একটা ওইরকম একটা মেধাবী ছেলে যদি সে খুব চেষ্টা করে, সে আসলে একটা রিয়াক্টের মতো ফ্রেমওয়ার্ক বানাবে, সে একটা গুগলের মতো অ্যালগোরিদম লিখবে, ঠিক আছে? ওই কাজগুলোও করবে এবং সেটার জন্য ভার্সিটি এডুকেশন ইমেন্সলি ভ্যালুয়েবল। কারণ ওগুলো করার জন্য ভার্সিটিতে যে সেখানে নতুন একটা কম্পাইলার, আর এর মতো একটা নতুন ল্যাঙ্গুয়েজ বা গোয়ের মতো একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা কম্পাইলার, এটা তো আমি ওই যে ছেলেটা ভার্সিটিতে যায় নাই, যে ছেলেটা ট্রেনিং করছে, সে তার কাছ থেকে তো এক্সপেক্ট করি না, তার তো দায়িত্বটা না করা, ঠিক আছে? সো ওই কাজগুলো কিন্তু আলাদা, ওই কাজগুলো করার জন্য আলাদা। সো ভার্সিটির প্রয়োজনীয়তা ওই জায়গাতে সবসময় থাকবে। আমরা কথা বলছি ভার্সিটি আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশন দেখার জন্য কতখানি রিলেভেন্ট সেটা নিয়ে। সো ভার্সিটি এইখানে কতখানি রিলেভেন্ট, এই রিলেভেন্সটা ক্রমাগত কমে যাচ্ছে আর কি। কারণ ভার্সিটির বাইরে এডুকেশনের এত স্কোপ তৈরি হচ্ছে, এত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে ভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই বিজনেস অ্যাপ্লিকেশন লেখার জন্য। সো এইটাও একটা, আমি বলতে চাই যে এটা একটা স্পেকট্রামের মতো আর কি, যে বিভিন্ন ধরনের কাজ আছে, হয়তো নিচের দিকে এমন অনেক কাজ আছে যেটা ভার্সিটি এডুকেশনের অত দরকার নেই, কিন্তু আমরা ওই কাজের স্পেকট্রামে যত উপরের দিকে যাবো বিজনেস অ্যাপ্লিকেশনও জটিল হতে শুরু করবে। একসময় বিজনেস অ্যাপ্লিকেশনেও এমন নলেজ বা এমন ইয়ে লাগবে যেটার জন্য ভার্সিটি এডুকেশনের টু সাম এক্সটেন্ট ভ্যালু আছে। খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আমার মাথায় মাত্রই আসলো ভাই। ধরেন আপনি এটা জাস্ট আমি একটা অবজেক্টিফাই করেই একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল জুতার দোকানের কথা যদি চিন্তা করে দেখেন, বড় বড় ব্র্যান্ডের দোকান আছে যেখান থেকে আপনি জুতা কিনতে পারেন। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনি ওই যে হাজারিবাগ বা এই টাইপের বিভিন্ন জায়গায় গেলে নিজ হাতে কিন্তু জুতা বানায় নিতে পারেন কাস্টমভাবে। আবার কিছু লোকাল কোম্পানিও আছে। সো আপনি কেউ যদি মনে করে যে আমার শুধুমাত্র ব্র্যান্ডের দোকান থাকলেই হবে, ওগুলা দরকার নেই, এটা কিন্তু একটা রং অ্যাজাম্পশন হয়ে যায়। কারণ সোসাইটির জন্য বা একটা ইকোসিস্টেমের জন্য সব ধরনের জিনিসপত্রেরই প্রয়োজন আছে। কারণ বিজনেস অ্যাপ্লিকেশনও কিন্তু ডিফারেন্ট। ধরুন ব্র্যান্ডস্টেশন যেই ধরনের প্রজেক্টে কাজ করে, ব্র্যাকেটে যে ধরনের প্রজেক্টে কাজ করে, নতুন একটা স্টার্ট আপ বা ছোটো মাত্র একটা কোম্পানি মাত্র শুরু হয়েছে, সে কিন্তু এই ধরনের কাজ করে না। সে হয়তো মার্কেট প্লেস থেকে আপাতত শুধুমাত্র ওয়েবসাইটে হালকা পাতলা ডাইনামিক জিনিসপত্র করতেছে, সে অত লার্জ এন্টারপ্রাইজ সফটওয়্যার এখনও লেখা শুরু করে নেয়। তার জন্য কিন্তু হয়তো বা ওই রকম মাথাওয়ালা একটা ডেভেলপারের হয়তো বা প্রয়োজন নাই। এবং পুরো ইকোসিস্টেমটা এইভাবে, মানে আমাদের হয় কি এক্সপেকটেশন তৈরি করার জায়গাটাতে একটা সমস্যা। কারণ ওই যে আমরা সবাই কিন্তু আমাদের নিজেদের অ্যাবিলিটি সম্পর্কে জানি না ভাই। আমি যখন আমার নিজের অ্যাবিলিটি সম্পর্কে জানবো, তখন যেমন অনেকেই কিন্তু এই যে আমাদের শুরুর দিককার ডিসকাশন শুনে মনে হতে পারে যে
ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ভাইয়ারা বলতেছে যে ইউনিভার্সিটি, আর আমি তো বিজনেস অ্যাপ্লিকেশন লিখবো, সো আমি ছোটো কোম্পানিতে কাজ করবো, ছোটো কোম্পানিতে কাজ করে আমি আমার জীবন চালাই ফেলবো এবং সেখান থেকে অল্প স্বল্প যা ইনকাম করবো সেটা দিয়ে হবে। বাট রিয়ালিটিতে গিয়ে কিন্তু সে একটা ধাক্কা খায়, কারণ হচ্ছে যখন সে কোনো একটা সিস্টেমের ভিতরে না থাকে, সিস্টেম বলতে আমি যেটা বুঝাইতে চাই, ইউনিভার্সিটি কিন্তু অবশ্যই গুরুত্ব আছে। ইউনিভার্সিটির গুরুত্ব কোন জায়গাটাতে আছে? ইউনিভার্সিটি কিন্তু আমাদেরকে একটা নিয়মের ভিতরে রাখে। 4টা বছর ধরে একটা নির্দিষ্ট সময়ে কুইজ হয়, নির্দিষ্ট সময় একটা মিড এক্সাম হয়, নির্দিষ্ট সময় একটা ফাইনাল এক্সাম হয়। এইটার কারণে আমার কাছে জিনিসটা যে কারণে ইন্টারেস্টিং মনে হয় যে ইউনিভার্সিটি যদি না থাকে, কেউ যদি ইউনিভার্সিটিতে না যায়, তার ফেইল করার রেশিও মাচ হায়ার। কারণ হচ্ছে সে কোনো এবং মানুষ ইউজুয়ালি কিন্তু সিস্টেমের ভিতরে না থাকলে সে ডিসিপ্লিন থাকতে পারে না, এবং সে কিন্তু কী করে, সে আজকে অনেক খুব শরীরে এনার্জি লাগতেছে, খুব মোটিভেশন লাগছে, ফাটায় ইউটিউবে 10টা ভিডিও দেখে ফেলছি, বাকি 1 সপ্তাহ কোনো খোঁজ নেই। তখন কিন্তু ওই 10টা ভিডিওর কিন্তু কোনো নাই ভাই, এফেক্টিভিটি নাই, অ্যাবসলিউটলি জিরো এফেক্টিভিটি। কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি অল্প অল্প করেও, আমার যে জায়গাটাতে আমার কনসার্নের বিষয়, আমি যে আগেও আমার যে কথাটাতে বোঝাইতে যাচ্ছি যে ইউনিভার্সিটি কারিকুলাম তুমি যদি ডিরেক্টলি মিলাইতে না পারো, তুমি চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নাও অথবা ইন্ডাস্ট্রি মানুষজনের সাথে কথা বলে তুমি তোমার জ্ঞানকে ইউটিলাইজ করে বোঝার চেষ্টা করো যে আমি ইউনিভার্সিটিতে যেটা শিখতেছি এটা আমি আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজের সাথে কীভাবে রেলেভেন্ট করবো। কারণ এন্ড অফ দ্য ডে ও যদি ফেইল করে বা আমি যদি ফেইল করি অ্যাজ এ স্টুডেন্ট, ইউনিভার্সিটির কোনো লায়াবিলিটি নেই, কোম্পানির কোনো লায়াবিলিটি নেই, এই দেশের কোনো লায়াবিলিটি নেই, কারো কোনো লায়াবিলিটি নেই। ইট ইজ অ্যাবসলিউটলি মাই ফেলিওর। আমি কি নিজে ফেলিওর হইতে চাই অ্যাজ এ হিউম্যান? আমি তো ফেলিওর হইতে চাই না। আমি পয়সা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আর 10 লাখ টাকা দিয়ে, এখন সেই ডিগ্রিও আমি আবার ফেলে দিতে পারতেছি না। কারণ একটা কারণ হচ্ছে যে আমি যদি এই সিস্টেমের ভিতরে না থাকি, দ্যাট ইজ এ হাই চান্স না, অলমোস্ট 99.9% চান্স আছে যে আমি ফেল করব। সো কেউ যদি এটাকে একটা কাইন্ড অফ ভাব হিসেবে নিয়ে ফেলে, না ইউনিভার্সিটিতে যা পড়াইতেছে ও যেমন চাই করতে থাকুক, আমি আমার দিকে করে আমি শেষে যে 5-6 মাস ধরে একটা জিনিস শিখবো, এই করে ফেলবো, বিষয়টা কিন্তু এরকম না। তবে দেয়ার উইল বি সার্টেন পার্সেন্টেজ, মানে খুবই কম সংখ্যক কিছু মানুষ থাকবে যারা হয়তো বা ইউনিভার্সিটিতে না যেও আস্তে আস্তে করে অনেক দূর আগায় যাবে। ভাই প্লিজ। হ্যাঁ অ্যাবসলিউটলি। আমার মতে আমি শুরুতেই যেটা বলছিলাম, ইউনিভার্সিটি একটা বড় কাজ হচ্ছে মানুষদেরকে 4 বছর আটকে রাখে। এবং ইউনিভার্সিটির যে গ্রেডিং সিস্টেম বা জিপিএ, এইগুলো আসলে আমরা অনেক সময় বলি যেটা কোনো ভ্যালু নাই, এটা খুব ক্লিয়ার ভ্যালু আছে। ক্লিয়ার ভ্যালু হচ্ছে কনসিস্টেন্সি। ঠিক আছে, সো একটা ছেলের হায়ার জিপিএ সেটা তার নলেজকে রিপ্রেজেন্ট যতখানি না করে, তার চেয়ে বেশি রিপ্রেজেন্ট করে তার ডিসিপ্লিনকে, তার কনসিস্টেন্সিকে। ঠিক আছে, সো কনসিস্টেন্সি জরুরি। কনসিস্টেন্সি জরুরি এই জন্য যে আমরা আসলে রিয়েল লাইফে যখন কাজ করি, ইন্ডাস্ট্রিতে যখন এসে, তখন আসলে আমরা ইটস নট অল ফান অ্যান্ড গেম না, এবং ইটস ভেরি হার্ড, ভেরি হার্শ। হ্যাঁ অবশ্যই। এবং আমাদের মানে সব কাজ অনেক মাটি কাটা কাজ করতে হয়, ঠিক আছে, প্রচুর প্রচুর কামলা দেওয়া কাজ করতে হয়, অনেক কাজ করতে হয় যেগুলো করতে খুব ক্রিয়েটিভ কিছু না, জাস্ট আমাকে একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে হবে এবং আমাকে 3000 লাইন কোড প্রডিউস করতে পারতে হবে উইদিন দ্য নেক্সট 8 আওয়ার্স। দ্যাট ইজ মাই টার্গেট। ঠিক আছে, সো এইখানে একটা কনসিস্টেন্ট লোক, সে তো ওই যে জিমে যাওয়ার মতো, সে 4 বছর ধরে ট্রেনিং নিচ্ছে আর কি। ঠিক আছে, ওই কনসিস্টেন্সি থেকে 3.5 জিপিএ সে নিয়ে আসছে। সো ওই মানুষটার এই কাজটা করতে পারার সম্ভাবনা, খুব ক্রিয়েটিভ একটা লোক কিন্তু সে কনসিস্টেন্ট ছিল না কোনোদিন, তার হচ্ছে যে 2 ঘন্টা কাজ করার পরে তার মনে হবে যে ঠিক আছে একটু টিকটকে ঘুরে আসি, এবং টিকটকে সে যখন ঢুকবে তার 2 ঘন্টা সময় চলে যাবে। ঠিক আছে, সো কনসিস্টেন্সি আসলে ইউনিভার্সিটির সিজিপিএ আর যা কিছুই দিক বা না দিক, আমি সবসময় হাইলি ভ্যালু করি এই জন্য যেটা কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিনকে রিপ্রেজেন্ট করে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে, ধরেন আমি তো ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে যখন ছিলাম তখন আমি ব্র্যান্ড স্টেশনে কাজ করা শুরু করছি, এবং এটা 2018 সালে ঘটনা বলতেছি। সেই সময় কিন্তু ব্র্যান্ড স্টেশনে মানে আর কোনো মানুষজন ছিল না যে আমার মতো হয়তো বা ওখানে কাজ করতেছে। অবশ্যই আমি এখানে আমার প্রাইডের জায়গা বলতেছি না, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আমরাও অনেক সময় ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বিভিন্ন কাজে অ্যাড করার চেষ্টা করি, অবশ্যই পেইড কাজের ভিতরে। তখন দেয়ার ইজ এ হাই চান্স যখন কোনো একটা কমপ্লিকেটেড কাজ আসে, যেই কাজটা সে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে সলভ করতে পারে না, তখন সে হাল ছেড়ে দেয়। সে বলে কি থাক করবো না ভাই, চাকরিটা করবো না ভাই, ভালো লাগতেছে না, চলে গেলাম। তখন কিন্তু ওইটা থেকে কিন্তু বোঝা যায় যে ইউনিভার্সিটিতে 4 বছর কেউ যদি ডিসিপ্লিন থাকতে পারে, সেটা পরবর্তীতে কোনো না কোনোভাবে তাকে রিটার্ন দিবে। এবং ইন্টারেস্টিং বিষয় হতেছে যে আমাদের ওভারঅল সিস্টেমটার ভিতরে আমরা যদি দেখি যে ইউনিভার্সিটিতে যারা আসলে কনসিস্টেন্ট থাকতে পারে না, মানে সে কিন্তু কোনো কিছুই করতে পারে না। মানে একজন বলে কি যে আমি ইউনিভার্সিটির পড়ালেখাও ভালো লাগতেছে না, তাহলে ভাই করতেছোটা কি? মানে 4টা বছর ধরে অ্যাটলিস্ট তোমার তো কিছু একটা করার দরকার। যদি সে ক্রিকেট ফুটবল খেলে, ওখানেও যদি একটা ভালো রেজাল্ট করে, আমি সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি, জীবনে কিছু একটা করতেছে। ক্রিকেট ফুটবল, অথবা সে হয়তো বা গেমিং কন্টেস্ট করে, অথবা সে পাজল মিলায়, বা ওই যে রুবিক্স কিউব এটা সেটা দাবা খেলে,
মানে কোনো একটা জায়গাতে তার জন্য একটা সিরিয়াস এফোর্ট থাকে, যেটা দিয়ে বোঝা যায় যে এই ছেলেটা আমার অফিসে আসলে, যেমন আমি ব্রেন স্টেশনে থাকতে একটা প্রজেক্টের ছোট্ট আমরা কাজ করার জন্য আমাদের প্রায় 21 দিনের মতো টাইম লাগছিল একজন ডেভেলপারের এই জিনিসটা নিয়ে চিন্তা করে বের করতে, কোথাও কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। এটা 21 দিন টানা সে শুধু ওই জিনিসটা নিয়েই বসেছিল, থেকে তারপর। আর যখন আমি কোনো একটা প্রবলেম সলভিং করতে যাই তখন কী হয় যে আমি একটা প্রবলেম হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে সলভ করতে পারবেন, আমি কিন্তু আপসেট হয়ে যায়, আমি এই করবো না, এগুলো এত প্যাথেটিক, এগুলো কেন করবো, মানে এই টাইপের। না এবং এই ধরনের কনসিস্টেন্সি আসলে মানে আমি বলতে চাচ্ছি মানুষ তো অনেক রকমের হয়, রাইট? আমরা সবাইকে এক কাতারে ফেলতে পারবো না, অবশ্যই। একদল মানুষ থাকবে যারা ভার্সিটিতে যাবে, ভালো সিজিপিএ পাবে, আর ধরনের মানুষ থাকবে যারা ভার্সিটিতে পড়বে, সিজিপিএর দিকে অত নজর থাকবে না। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে কোনো একটা দিকে এক্সেলেন্স বিল্ড করা, ঠিক আছে? আমার যদি থিওরিটিক্যাল পেপারগুলো পড়তে অত ভালো না লাগে, আমার সিজিপিএ 3-এর নিচে নেমে আসছে, কিন্তু সাথে সাথে কি আমি অন্য কিছু কি করছি? আমি কি কিছু নিজে থেকে কিছু প্রজেক্ট করছি? আমার কি গিটে কিছু রিপো আছে? আমি কি কোনো কম্পিটিটিভ প্রবলেম সলভ করছি? কিছু তো একটা করছি আমি, তাই না? কনসিস্টেন্সির ইস্যুটা খুব প্রিভ্যালেন্ট এই জন্য যে কনসিস্টেন্সির বিচিত্র ধরনের সমস্যা আছে। আমরা 2023 সালে সম্ভবত যে লার্নাথন প্রোগ্রামটা করলাম সলিউশন থেকে, ওখানে 25টা টিম 75 জন স্টুডেন্টকে আমরা 3rd এবং 4th ইয়ারের ছেলেদেরকে নিয়ে করেছিলাম। তাদেরকে আমি আসলে সহজ কাজ করতে পছন্দ করি না, ঠিক আছে? যে কোনো কিছু সহজ হলে ওটা আমার ভালো লাগে না। আমি বই পড়তেও পছন্দ করি, যে বইটা পড়তে কষ্ট সেটা আমার পড়তে ভালো লাগে। সো যে কারণে আমার মানে নরম সহজ কোনো কিছু আমার পছন্দ না। সো আমি ওই ছেলেগুলোকে একটা কঠিন কাজ করতে দিয়েছিলাম, আমি ওদেরকে টুইটার বানাইতে দিচ্ছি, একটা হাইলি স্কেলেবল অ্যাপ্লিকেশন যেটা মিলিয়ন্স অফ ইউজার ইউজ করবে। কতগুলো ভার্সিটির আন্ডারগ্রেডের ছেলেদেরকে ধরে এনে ওদেরকে আমি টুইটার বানাইতে দিচ্ছি, এবং টুইটার বানানোর জন্য সব টেকনোলজি ওদেরকে শেখানো শুরু করছি। এটা একটা ইম্পসিবল ব্যাপার ছিল আর কি। এবং এই 25টা টিমের মধ্যে 7টা টিম মাত্র ফাইনাল প্রজেক্ট জমা দিচ্ছে, বাকিরা সবাই ড্রপ অফ হয়ে গেছে, এবং বিচিত্র কারণে ড্রপ অফ হয়েছে। তাদের মধ্যে এইরকম ছেলে পেলেও ড্রপ অফ হয়েছে যারা ভার্সিটির পড়াশোনায় খুব কনসিস্টেন্ট। সে ওখানে অতখানি কনসিস্টেন্ট যে সে মনে করতেছে যে এইটা আসলে এইখানে ওই সিমিলার কনসিস্টেন্সি তাকে দেখাইতে হলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তো সে ওই কারণে বাদ দিচ্ছে। কিছু ছেলে পেলে এই কারণে তার সিজিপি অত ভালো না, কিন্তু তার আসলে সে এই কোনো কিছুতেই নাই। আমি তো তাদেরকে সিরিয়াস প্যারা দিচ্ছি আর কি, ঠিক আছে? এই প্যারা সে নিতে পারতেছে না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু 7টা টিম জমা দিচ্ছেন। দে বিল্ট এন এন্ড টু এন্ড 7টা টুইটার তৈরি করছি আমরা, যেটা হাইলি স্কেলেবল, কমপ্লিট ইউআই আছে, টুইটারের অলমোস্ট যত ফিচার আছে তার 30-40% ফিচার আমরা ওখানে ইমপ্লিমেন্ট করছি। সো এই টিমগুলো যে কাজটা করলো, সেই টিমের ভেতর যদি আমরা দেখবো যে কিছু 2-একটা টিম আছে যাদের সিজিপিএ খুব ভালো, 2-একটা টিম আছে যাদের সিজিপিএ খুব খারাপ, ঠিক আছে? কিন্তু এরা সবাই আসলে ওই প্রজেক্টটা করতে পারছে। সো শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমার কাছে মনে হয় যে ভার্সিটিতে পড়ার সময় খুব ডিফিকাল্ট যে আমার প্যাশন কোন জায়গাটাতে সেটা যদি খুঁজে বের করা যায়, কোন জায়গাটা আমি কি করতে পছন্দ করি, আর ওইটাকে গ্র্যাব করে ফেলা, ওইটাকে ধরে ফেলা এবং ওইখানে ইনভেস্ট করা। সেটা হতে পারে যে আমার পড়াশোনা সিজিপিএতে আমি ইনভেস্ট করতে চাই, সেটা হতে পারে যে আমি প্রোগ্রামিং করতে চাই, আমি প্রজেক্ট বানাতে চাই। সেখানে কোনো একটা জায়গাতে, কিছু একটা জায়গাতে এক্সেলেন্স নিয়ে যদি কেউ বের হয়ে আসতে পারে ভার্সিটি থেকে, আমার মনে হয় যে এটা সবচাইতে বড় ভ্যালু ক্রিয়েট করবে। ট্রু, হ্যাঁ। এবং এইটার সাথে একটু অ্যাড করি, আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে মোস্ট লাইকলি 1 সেমিস্টার বা 2 সেমিস্টারের মতো ক্লাস নিয়েছিলেন এবং ব্যাচেলারেরই ক্লাস নিয়েছিলেন। সেটার আপনি কোনো একটা সময় আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিলেন যে আপনি ক্লাস নিলেন এবং ওখানেও মানুষজনের কনসিস্টেন্সি অনেক কম দেখতে পারছেন, এবং ক্ষেত্র বিশেষে ওরা খুব বেশি একটা ভালো মার্কও তুলতে পারে না, এবং ক্ষেত্র বিশেষে ওদেরকে মানে ওই যে পাস মার্ক বা গ্রেস মার্ক দিয়ে তারপরে একটা জিনিস করতে হচ্ছে। ওই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন, এবং আমি এখানে সবার উদ্দেশ্যে একটু একটা জিনিস অ্যাড করতে চাই, অনেকে হয়তো বা আপনার ক্লাস করার সুযোগ ওদের হয় না, বা আপনি কীভাবে জিনিসপত্র এক্সপ্লেন করেন সেটা দেখার সুযোগ হয় না, বাট অ্যাটলিস্ট আমি এতটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে যতজন আপনার কাছ থেকে শিখছে বা যতজন, এবং আমি আপনার কাছ থেকে ডিরেক্টলি কোডিংয়ের ক্লাস করি না, বাট অনেক জিনিসপত্র শিখছি, এবং সেখান থেকে আমার অ্যাটলিস্ট একটা ওপিনিয়ন আমি অবশ্যই দিতে পারি যে আপনার কাছ থেকে যদি বুঝতে না পারে তাইলে আসলে এটা খুব ডিফিকাল্ট আর কি ওই মানুষের। তো ওই ক্লাস নেট এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন। ক্লাসের এক্সপিরিয়েন্সটা ছিল যেরকম যে আমি হচ্ছে ডেভঅপসের উপর একটা ক্লাস নিয়েছিলাম, এটা পুরো 3 ক্রেডিটের একটা কোর্স। সো আমি ক্লাসটাকে ডিজাইন করার চেষ্টা করেছি খুব মানে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে আর কি। একদম শুরুর দিন থেকেই ডেভঅপস, একদম ফার্স্ট ক্লাসে আমরা AWS এ ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা দেখানো শুরু করছি। সো আমি যেটা দেখছি যে
ক্লাসে যারা আসছে দে আর ভেরি ইন্টারেস্টেড, ঠিক আছে? ক্লাসে ওয়াজ ভেরি ইন্টারেক্টিভ ক্লাস, পিপল ওয়ার রিল, কেউ ঘুমায় নাই, ঠিক আছে? সবাই খুব মজা করে করছে এবং পিপল ওদের যে ইয়ে ছিল সেখানেও পোস্ট করছে যে ক্লাস খুব ভালো হচ্ছে। সো আমার 2টা ক্লাসের মাঝখানে 1 সপ্তাহের গ্যাপ থাকতো, আমি প্রত্যেক শনিবারে ক্লাস নিতাম। সো আমি প্রথম ক্লাসের পরে আমি সবাইকে কিছু জিনিস দেখে আসতে বলছিলাম যে এগুলো একটু দেখে এসো, আমরা পরের ক্লাসে আবার। সো পরের ক্লাসে যখন সবাই আসলো তখন দেখা গেল কি যে ওই ক্লাসের দরজা দিয়ে বের হয়ে যাওয়ার পরে এই ক্লাসটার কথা কেউ মনে করেনি। আচ্ছা, ইট টোটালি ওয়েন্ট আউট অফ দেয়ার হেড, দে গট ইনটু সামথিং এলস। এবং পরে এই ক্লাসে যখন আবার আসলো মানে ওই ডিসকো নামায় ফেলছে আর কি, ঠিক আছে? ওই ড্রাইভও ডিসকানেক্ট করে দিচ্ছে, এই ক্লাসের ড্রাইভটা দিয়ে অন্য ড্রাইভ মাউন্ট করে অন্য কাজ করছে এক সপ্তাহ পরে সে আবার এসে এই ড্রাইভটা মাউন্ট করে এবং তাকে একটু সময় লাগতেছে আগের দিন সে কি করছিল, কারণ এই সপ্তাহ একবারও সে মনে করে না এই কথা যে এই ক্লাসে সে কি করছিল। সো এইভাবে আর কি। তো আমি শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে আসলে আমি যদি হাতে কলমে কিছু করাতে চাই সেটা এই ক্লাসের মধ্যে করাতে হবে। এটার আরও এক্সাম্পল আছে, যেমন আমি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এদেরকে নিয়ে একটা আর্কিটেক্ট এক্সপ্রেস নামের একটা কোর্স করালাম কিছুদিন আগে। হ্যাঁ, এটা 50 আওয়ার্স একটা কোর্স ছিল, অনেকগুলো কোম্পানি থেকে, ব্রেন স্টেশন, ভিভাসফট থেকে অনেককে পাঠিয়েছিল। সো টোটাল 30 জনের মতো ছিল। তো সেখানেও কি প্রিটি সিমিলার জিনিস হলো, সেটা হচ্ছে আমি প্ল্যান করেছিলাম যে কোর্সটা আমি করাবো যে হাতে কলমের কাজগুলো আমি প্রতিদিন কিছু কাজ দেবো হোমওয়ার্ক আকারে। ইট কমপ্লিটলি ফেইল্ড, ঠিক আছে? সো আমি এরা কিন্তু সবাই 5, 7, 8 বছরের এক্সপিরিয়েন্স ডেভেলপার্স, তারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছে। সো আমি যখন তাদেরকে কিছু হোমওয়ার্ক দিলাম করার জন্য এবং 2 সপ্তাহ পরে ক্লাসে আসলাম, অলমোস্ট কেউই কোনো হোমওয়ার্ক সাবমিট করে না। এবং অনেক সময় হোমওয়ার্ক এরকমও ছিল না যে কোডিং, হয়তো কিছু ডিজাইন, আমরা আর্কিটেকচার শিখছি তো আর্কিটেকচার ডায়াগ্রাম করে আনতে, nobody did actually anything. So then I had to change the course curriculum in a way, কারণ আমি তো হাতে কলমে শেখাতে চেয়েছি আসলে। সো আমি কি করলাম, ওই পুরো কাজটাই আমি ওই ক্লাসে, যেহেতু আমার 6 ঘন্টা সময় আছে প্রতিদিনের ক্লাসে, 6-7 ঘন্টার মতো, সো আমি হাতে কলমে ক্লাসে সবাইকে আমি ধরে নিলাম যে বাসায় যাওয়ার পর আর কেউ কিছু করবে না। এবং ইট বিকেম ভেরি গুড সাকসেস ইভেন্চুয়ালি, লাইক সবাই অনেক কিছু শিখলো। কিন্তু ওই যে কনসিস্টেন্সির ব্যাপারটা, যে এটাকে গুরুত্ব দেওয়া, মানে আমাদের জীবন আসলে এতখানি জটিল এবং আমরা আমাদের জীবনে সব কিছুকে বিভিন্ন জিনিসকে বিভিন্নভাবে প্রায়োরিটাইজ করি। তো সো আমার মনে হয় যে প্রায়োরিটিটা সর্ট করতে পারাটা খুব জরুরি আর কি, যে কোনটা বেশি প্রায়োরিটি কোনটা কম প্রায়োরিটি। এবং আমরা সবসময় দেখি যে সব জিনিসের মধ্যে কোনো কিছু শেখাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কম প্রায়োরিটি। আমরা যদি কোনো কিছু একবার জানি সেটা ব্যবহার করে কাজ করে যাওয়াটাই আমাদের কাছে প্রায়োরিটি। আমাকে নিজেকে যে শিখে আরও বেটার একটা জায়গাতে নিজেকে নিয়ে যাওয়া, এটা আসলে আমাদের প্রায়োরিটির মধ্যে অতখানি পড়ে না। হিউম্যান সাইকোলজি আমার কাছে মনে হয় যে একটা বইতে কাজ করে। একটা জিনিস হচ্ছে, আপনি যে কঠিন জিনিসপত্র করার কথা বলতেছিলেন, মানুষজন কিন্তু কাজকাম কেন করে? মানুষজন কাজকাম করে একটা হইতেছে যে সে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এবং এটা না করে সে থাকতে পারতেছে না। আর আরেকটা জিনিস থাকে যে কোনো একটা কাজ করার মাধ্যমে সে কিন্তু হ্যাপিনেস পায়, যে জিনিসটা আমরা সবসময় উপলব্ধি করতে পারি না, বাট হ্যাপিনেস কিন্তু আছে। ধরেন আপনার সাথে আমি এখন কথা বলতেছি এবং অনেকগুলো জায়গাতে আমরা খুব জটিল জিনিসপত্র নিয়ে কথা বলার চেষ্টা করছি শুরুর দিকটাতে, এবং আমি কিন্তু হ্যাপি ফিল করতেছি, আমি কিন্তু গুড ফিল করতেছি, মনে হচ্ছে যে আই এম গেটিং চ্যালেঞ্জড। এবং আমি প্রত্যেকটা জায়গাতে কীভাবে এটাকে ডিফাইন করব, অডিয়েন্স এটাকে কীভাবে নিবে, আমার ব্রেন কিন্তু কাজ করতেছে। এই জিনিস কিন্তু এই রেকর্ডিং শুরু হওয়ার 1 ঘন্টা আগে ছিল না, এবং এই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে কিন্তু আমি এর আগে যাই না, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এই জিনিসে এইভাবে কথাবার্তা বলতেছি। এখন ফ্যাক্ট যে জায়গাটাতে মানুষজন যে কাজটা সবসময়, ব্রেন আসলে তো খুব কমপ্লিকেটেড। ব্রেন ধরেন যেটা করে, সে তাকে যদি কোনোভাবে কঠিন একটা কাজের ভিতরে একবার ঢুকাই ফেলা যায় বা কনভিন্স করে ঢুকাই ফেলা যায় এবং সে যদি এটা শেষ করতে পারে, সে কিন্তু খুব হ্যাপি হয়। কিন্তু শুরুতে যে ঢোকানোর যে বিষয়টা, এটাতে কিন্তু সে অত বেশি এটা কনভিন্স ফিল করে না, কারণ সে রেগুলার কাজ করেই তার ওই হ্যাপিনেসটাকে নিয়ে কোনোভাবে সেটেল থাকতে চায়। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু প্রত্যেক মাসে ব্রেনের ভিতরে একবার করে টোকা দিতে থাকে, বলে যে তুমি তো এই মাসে কিছু শিখলে না, তুমি তো কিছু করলে না, ইউটিউবে একটা ভিডিও দেখবেন, ওর থেকে তো আমি এত পিছিয়ে গেলাম। একটা কলিগের সাথে কথা বলতেছি, তখন কলিগ ভাইয়া এত কিছু জানে, আমি তো পারি। ব্রেনই কিন্তু তাকে আবার বলতেছে তুমি কিন্তু কম জানো, সো তোমার কিন্তু শেখা হচ্ছে, মানে এই জিনিসটা সো ওই জিনিসটা আর কি। এখন আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের ব্রেন তো আসলে কঠিন কাজ করতে চাওয়ার কোনো কারণ নেই। ব্রেন তো আসলে যদি ডোপামিন চায়, আরাম চায়, আর সার্ভাইভ করে বেঁচে থাকতে চায়, টিকটক দেখতে চায়। সো হচ্ছে এখন এবং না, দে আর বেসিক্যালি লাইক ফেসবুক রিলস অ্যান্ড টিকটক, দে আর এক্সপ্লয়টিং দিস পার্টিকুলার ফিচার অফ আওয়ার ব্রেন, যে আমাদের ব্রেন হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাই আর কি, ঠিক আছে? ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, ইনস্ট্যান্ট আরাম। সো দে আর লেভারেজিং অন দ্যাট। আই মিন ইটস ভেরি theoretically designed, the way they design their application, the way they design যে একটা
একটা ক্লিপের পরে আরেকটা ক্লিপ অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? ফেসবুক এবং এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কিন্তু সবারই হিউজ রিসার্চ সায়েন্টিস্ট সায়েন্স, যেটা মানুষের অ্যাডিকশন কিভাবে beat করা। এবং এরা কিন্তু একদমই কাজ করে ওইভাবে যে ড্রাগ কিভাবে অ্যাডিকশন করে, ওই ফিচারগুলো ড্রাগের কাছ থেকে বের করে নিয়ে এখানে ওই ধরনের জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে। সো এবং দে ডু টেক এ লট অফ ফিডব্যাক, যে কোনটা আমি বেশি দেখছি, কোনটা আমি দ্রুত স্ক্রল করে গেলাম, সেই অনুযায়ী আমার ফিডটাকে আপডেট করা। সো দে অল ডু দ্যাট। সো কামিং আউট অফ দ্যাট, সো আমাদের ব্রেন আসলে বেসিক্যালি আরাম চাই ইভেনচুয়ালি, এবং আমাদের ব্রেনের আরাম হয় হচ্ছে রিপিটেশনে। ব্রেন হচ্ছে রিপিটেটিভ কাজ করতে কমফোর্ট ফিল করে, কারণ ব্রেনের হচ্ছে এনার্জি কম খরচ হয়, ও একই ধরনের কাজ করে যেত। সো এটা একটা মানে আমি বলবো যে মানে নন ইনটিউটিভ ব্যাপার ব্রেনের জন্য, যে নতুন কিছু শিখতে হবে, নতুন কঠিন জিনিস পড়তে হবে, শিখতে হবে। সো এইটা করার জন্য এনাফ আমি যদি ইনসেন্টিভ ক্রিয়েট করতে না পারি যে কেন আমি ওটা করব, কেন ওটা জরুরি, তাহলে ওটা করা খুব মুশকিল। আর মানুষ হচ্ছে যে খুব সহজে অনুপ্রাণিত হয় এবং খুব সহজে অনুপ্রেরণা হারায় ফেলে, ঠিক আছে? সো আমরা আসলে ওয়ান ফাইন মর্নিং আমার কাছে মনে হয় যে আজকে থেকে আমি জিম করে ফাটায় ফেলবো, আজকে থেকে আমি 2 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে ফেলবো, বা আজকে থেকে আমি মিনিমাম একটা প্রজেক্টের কাজ শুরু করবো এবং এই পরিমাণ কোড তৈরি করবো, এবং এটা 1 সপ্তাহের মাথায় 1 মাসের মাথায় এটা চলে যায়। সো প্রপার ইনসেন্টিভ সিস্টেমটা ডিজাইন করা, এবং এটা তো আমাদের প্রতিটা মানুষই আলাদা। সো অনেক মানুষকে এই মাইন্ডসেটে যেতে হলে তার নিজের কিছু কাজ করতে হয় আর কি, তার ব্রেনকে রিওয়ারিং করতে হয় তাকে। সো ওই জিনিসগুলো জরুরি আর কি। এই জন্য কিন্তু মানুষ যখন স্ট্রাগলের মধ্যে পড়ে, মানুষ কিন্তু ভালো করে। আমাদের কিন্তু পুরো সভ্যতাতে যত উন্নতি ঘটাচ্ছে, সব উন্নতি ঘটেছে যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম যুদ্ধের সময়, বা আমরা যদি মহাকাশ বিজ্ঞানের কথা দেখি তো ওটা কোল্ড ওয়ারের সময় রাশিয়ার সাথে গোলমালের কারণে, ঠিক আছে? আমরা যদি কম্পিউটারের যে উন্নতির কথা দেখি, সেটাও অ্যালান টুরিংয়ের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কাজের সময়। সো মানুষ আসলে ক্রাইসিসে ভালো করে। সো আমি সবসময় মনে করি যে ডিসকমফোর্ট থাকা দরকার, জুতার তলায় একটা নুড়ি থাকা দরকার, ঠিক আছে? যাতে জুতাটা পরে কখনো আরাম না পাওয়া যায়, ঠিক আছে? সো আমাদের হচ্ছে একটা নুড়ি লাগবে আর কি, যেটা আমাকে কখনো কমফোর্টেবল হতে দিবে না। আমি যখনই কমফোর্টেবল হয়ে যাব, আমার আসলে আমার এই যে শেখার অ্যাবিলিটি এগুলো কমে যাবে ধীরে ধীরে। আমাকে কোনো না কোনো ধরনের ডিসকমফোর্টের ভেতরে থাকতে হবে। এখন এই ডিসকমফোর্টের ভেতরে থাকাটা একটা কাউন্টার ইনটিউটিভ মানুষের জন্য। মানুষ তো সার্ভাইভালের জন্য ডিসকমফোর্ট চায় না, কিন্তু আবার গ্রোথের জন্য ডিসকমফোর্ট দরকার। তো সাধারণত মানুষ হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারের দ্বারা ড্রিভেন হয়েছে সবসময়, ঠিক আছে? যেহেতু নিজে আরাম চায়, কিন্তু ও একটা বাড়ি বানাইছে, বাড়িটা ঝড়ে উড়ে গেছে, সো পরের বার ওকে একটা শক্ত বাড়ি বানাইতে হয়েছে, কিন্তু ঝড়টা ওকে সাহায্য করছে আসলে পরবর্তী ধাপটা নেওয়ার জন্য, ওই ভাঙা বাড়িটাতেও চিরকাল থেকে যেত। সো এখন আমরা তো খুব কমফোর্টেবল একটা সোসাইটি ক্রিয়েট করে ফেলছি, এখানে আরাম সব কিছু, ঠিক আছে? এখন তাহলে আমি এই ডিসকমফোর্টটা পাবো কোথা থেকে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা যে যার মতো করে খুঁজে বের করতে পারবে হবে আর কি। এটার কোনো প্রশ্নের উত্তর বের করলেই আসলে সফলতা। হ্যাঁ আমরা ভাই ওই যে একটা ভিডিওতে আমি কথা বলছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, যে সেটা আমাদের ফেসবুক পেজে আছে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ইউটিউব চ্যানেলেও আছে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনি লাস্ট টাইম যখন ওই যে 8000 ঘন্টা কোডিংয়ের যে আমরা পডকাস্টের এপিসোডটা করলাম, সো ওখানে কোনো একটাতে সম্ভবত একটা কমেন্ট এইভাবে আসছে, আমি যদি পুরো জিনিসটাকে করার চেষ্টা করি, যে ইউনিভার্সিটি এবং বিভিন্ন ধরনের এই যে কোর্স যারা সেল করে বা কোর্সের মাধ্যমে যারা শেখায় বা বিভিন্ন ধরনের বুট ক্যাম্প বা এই টাইপের জিনিসপত্র যেগুলো হয়, এগুলো সবই পেইড, এবং এগুলোর মূল উদ্দেশ্য হইতেছে টাকা পয়সা কামানো, এবং এদের অন্য কোনো উদ্দেশ্য নাই। কারণ ইন্টারনেটে অলরেডি ফ্রি অ্যাভেলেবল রিসোর্সেস আছে, সেটা দেখেই শেখা যায়। তাহলে কেন এগুলা আদৌ এক্সিস্ট করে? আমার মনে হয় যে কোনো একটা বুদ্ধিমান মানুষ যদি আমাদের শুরুর দিকের ডিসকাশন শুনে অনেকখানি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারণ আমি কিছু জাস্ট এটা অ্যাড করে দিই, কারণ প্রত্যেকটা জায়গায় টাকা পয়সা নেয়, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে একটা পরিবেশ দেয়। এখন সেই পরিবেশের মধ্যে যে আমি কি করব, এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত বিষয়। কারণ হচ্ছে একটা সার্টেন লেভেলের পরে স্কুল কলেজে কিন্তু এখনও বেতের বাড়ি মাঝে মাঝে চলে, বা একটা সময় পর্যন্ত খুব শক্তভক্তভাবে চলতো। ইউনিভার্সিটিতে কিন্তু এই জিনিসটা ওইভাবে হয় না, বা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেই বয়সে চলে যায়, ওখানে যেয়ে কিন্তু আমি তাকে মেরে ধরে ওইভাবে একটা প্রসেসের ভিতরে কিন্তু নিয়ে আসতে পারবো না। ক্ষেত্রে বিশেষে ইউনিভার্সিটিতে কী হয় যে টিচারদেরকে কিন্তু আপনি করে কথা বলতে হয়। সো ইটস এ ফর্মাল ইনস্টিটিউশন, এবং ওভারঅল যে বয়সে মানুষজন পৌঁছায় যায়, সেখানে কিন্তু তাকে দিয়ে ফোর্সফুলি আসলে কিছু করানো সম্ভব না। তো সেই জায়গাটাতে প্রত্যেকটা জায়গায় তো পেইড, তো মানুষজনের এই যে একটা ধারণা যে পেইড একটা জায়গা যেখানে আমি শেখার জন্য টাকা পয়সা দিচ্ছি, কিন্তু শিখতে পারতেছি না আমি নিজে, বাট সেই ফেলিওরটা আমি মানে আমার কাছ থেকে আমি অন্যজনের কাছে চাপাই দিতে চাই। এটাকে আপনি আসলে কীভাবে দেখেন?
প্রথম কথা হচ্ছে যে যারা মনে করবে যে আমার তো আসলে ইউনিভার্সিটি বা কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটে যাওয়ার দরকার নেই কোনো কিছু শেখার জন্য, আমি নিজেই শিখতে পারি, দ্যাট ইজ ভেরি নাইস, ভেরি ওয়েলকাম। ঠিক আছে, কারণ ইফ ইউ হ্যাভ দ্যাট মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট এবং ওই ডিসিপ্লিন যদি থেকে থাকে সেটা সে করতেই পারে। এর বাইরে হচ্ছে যে আমি মানে একটা স্ট্রাকচার আমাকে কতগুলো জিনিস প্রোভাইড করে সেটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে প্রোভাইড করে যে ডিসিপ্লিন, যেটার কথা আমরা বললাম যে নির্দিষ্ট সময় ক্লাস, যেমন আমার মেয়ে এবার ও লেভেল দিবে, সো ওর ক্লাসের অনেকেই স্কুল ছেড়ে দিয়েছে এবং তারা শুধু কোচিং করছে এবং স্কুল বাদ দিয়ে দিয়েছে, তারা হচ্ছে কোচিং করে। আমি আমার মেয়েকে স্কুল থেকে ছাড়াইনি, কারণ হচ্ছে যে আমি চাই ও সকাল 8টায় উঠে স্কুলে যাক। ঠিক আছে, কারণ আমি যদি ওকে স্কুলে যেতে না দিই, ওর প্রথম কোচিং যদি থাকে 12টায়, ও 11:30 ঘুম থেকে উঠবে। ঠিক আছে, সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা আসলে নিজেরা অত বেশি মোটিভেট হতে পারি না, নাহলে পরে তো সভ্যতাতে আমাদের এত ধরনের আইন কানুন নিয়ম ধর্ম এগুলো লাগতো না, তাই না? সো আমাদের আসলে এই সব কিছু লাগে এই জন্য যে আমাদের মধ্যে ইনহেরেন্ট একটা ল্যাথার্জি আছে আর কি, আমরা আসলে নিজেরা কোনো স্ট্রাকচারের ভিতরে থাকতে পারি না। সো যে কারণে স্ট্রাকচারটা দরকার, কিন্তু সেটাই একমাত্র জিনিস না যেটা এই কোর্সগুলো অফার করে। এটা আরেকটা জিনিস অফার করে, সেটা হচ্ছে যে অন্য মানুষের সাথে কথা বলা, যোগাযোগ এবং আইডিয়া ট্রান্সফার, সোশ্যালাইজেশন। এটা একটা খুব মেজর অ্যাসপেক্ট আর কি। ঠিক আছে, আমি যখন একটা কোর্সে যাই, আমি অন্যদের সাথে কথা বলি, শিখি তাদের কাছ থেকে, জানি কে কী শিখছে, এটা একটা মেজর ভ্যালু। আর তৃতীয় যে জিনিসটা আমার মনে হয় যেটা এটা অফার করে, সেটা হচ্ছে যে আমি ইউটিউবের ভিডিও দেখে একটা জিনিস শেখা আর আমার সামনের ক্লাসে একজন টিচার একটা জিনিস শেখাচ্ছে, এই দুটো জিনিস শেখার মধ্যে একটা আমার মনে হয় যে একটা গুণগত পার্থক্য আছে। ঠিক আছে, আমি তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, ঠিক আছে, আমার একটা কোনো ক্লারিফিকেশন তার কাছ থেকে নিতে পারি। আমি তো মনে করি যে আমার জীবনের সবচাইতে বড় প্রভাব যে মানুষটা ফেলছে, সেই মানুষটা একজন শিক্ষকই না, সেটা তো অবশ্যই, সেম গোস ফর মি। সো একটা শিক্ষক আসলে আমাদেরকে অনেকখানি প্রভাবিত করতে পারে। আমি মনে করি যে এই 3টা ভ্যালুই আসলে আছে এবং এই 3টা ভ্যালুই আসলে কোনোটাই ফেলে দেওয়ার মতো না। সো কেউ যদি এর বাইরে যে শিখতে পারে তাতে কোনো সমস্যা নেই, সে শিখুক, কিন্তু বাকি সবাই আসলে আমরা পারবো না, আমাদের আসলে কোনো না কোনো ধরনের স্ট্রাকচার লাগবে। না, ঘটনা সত্য। এই শিক্ষকের কথা থেকে যেটা আমার মাথায় আসছে, আমি প্রথম প্রোগ্রামিংয়ের সাথে পরিচয় হয়ে ক্লাস 9-এ থাকতে, বাট আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে যখন আমি ভর্তি হলাম, ওখানে এসএন স্যার আছে। সো এসএন স্যারকে এখন আমি এসএন ভাই বলি। তো এসএন ভাই এখন থাকে অস্ট্রেলিয়াতে। তো উনি আমাকে কম্পিউটার সায়েন্স আসলে ডিফারেন্ট ওয়েতে চেনানোর সুযোগ উনি করে দিয়েছে। এর আগে কিন্তু আমি প্রোগ্রামিং এটা সেটা বিভিন্ন জিনিসপত্র টুকটাক নাড়াচাড়া করছি, বাট উনি আমাকে যেভাবে কম্পিউটার সায়েন্সটা চেনাইছে, আনবিলিভেবল। এবং সিমিলার টপিক, সিমিলার সাবজেক্ট অন্যান্য টিচাররাও পড়ায়, উইথ ডিউ রেসপেক্ট। আমি তার ভিতরে যেহেতু ওইটা আমার রিটেক কোর্স ছিল, মানে আমি এটাকেও সেম কোর্স আগে একবার করছি, সো ন্যাচারালি যেটা হয়েছে যে ওই টিচার আমাকে যেভাবে ইন্সপায়ার করছে, অ্যাট দ্য সেম টাইম এসএন স্যার শুধুমাত্র আমার জন্য না, ওই ক্লাসরুমে বাকি যে 39 জন ছিল তাদের সবার জন্য আমার মনে হয় যে টু সাম এক্সটেন্ট আই ওপেনিং একটা জিনিস ছিল। সো টিচারদের অবশ্যই খুব বড় ভূমিকা আছে, এটা নিয়ে কোনো প্রকার ডাউট নাই। এখন এটাই আর কি, মানে দেয়ার আর সার্টেন রিয়ালিটিস যে সব টিচার হয়তো বা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ওইভাবে এক্সপ্লেন করতে পারে না বা বুঝাইতে পারে না। এখন সেটাও আবার একটু কমপ্লিকেটেড, কারণ এক মানুষ এক রকমভাবে বুঝে বা এক মানুষ এক রকমভাবে আন্ডারস্ট্যান্ড করে। আসলে তো অ্যাবসলিউটলি পারফেক্ট বলতে কোনো সিস্টেম নাই। ঠিক আছে, প্রতিটা জায়গাতেই যে আমাকেও আসলে আমার তরফ থেকে কিছুটা এফোর্ট লাগে আর অন্য পাশ থেকে কিছু এফোর্ট আসে, দুইটা মিলে। এটা একটা পরিবারের ক্ষেত্রেও সত্যি। পরিবারে কি সব কিছু তৈরি পাওয়া যায়? তাই না, কোনো পরিবারে কি আছে যেটা পুরোপুরি পারফেক্ট? তা তো না আসলে, তাই না? সো সেটা আসলে আমাদের সামাজিক কাঠামোটাই ওরকম যে সব কিছু আসলে পারফেক্ট হয় না। তারপরে নেক্সট আসলে আরেকটা খুব কনসার্নিং জিনিস ছিল, এখন আমরা কমেন্টের কোশ্চেনগুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, যে এখন একটা শর্ট টার্ম জিনিস শুরু হয়েছে যে আমি কোনো একটা জিনিস অল্প স্বল্প করে শিখবো, দেন আমি ফ্রিল্যান্সিংয়ের মতো একটা জিনিসে ঢুকে যাব এবং আমি ফিজিক্যালি চাকরি বাকরি করবো না, কারণ ফিজিক্যালি চাকরি বাকরিতে হয়তো বা টাকা পয়সা একটু কম ইনকাম হয় না। চাইলে আমি যখন ইন্টার্নশিপ শুরু করি 8-10 হাজার টাকা দিয়ে শুরু করতে হয়, বাট আমি ফ্রিল্যান্সিং করে কোনো একটা প্রজেক্ট যদি কোনোভাবে 3 থেকে 6 মাস মধ্যে সার্ভাইভ করে ফেলতে হবে, তারপর $1000 প্রজেক্ট পাওয়া যায় ক্ষেত্র বিশেষে। তো আমি কেন আসলে অফলাইনে একটা চাকরি বাকরি করবো? এই চিন্তা ভাবনাটুকু কতটুকু সাস্টেনেবল, মানে এটা কি লং টার্মের জন্য কোনো একটা মানুষের ক্যারিয়ারের জন্য ভালো নাকি খারাপ? আমি এইসব ক্ষেত্রে আমার ইয়ে হচ্ছে, খুব কেউ যদি এটা করতে পারে কেন না? আচ্ছা, আমাদের দেশে ফরেন কারেন্সি আসবে বাইরে থেকে, কিন্তু এইটাকে আইডিয়ালাইজ করার ব্যাপারে হচ্ছে আমার আপত্তি আছে। আচ্ছা, সো আমরা কি যদি
মানে যেহেতু আমার কাছে ডেটা নাই, আমি স্ট্যাটিস্টিক্যালি কথা বলতে পারতেছি না। যদি ডেটা থাকতো, তাহলে হয়তো আমরা দেখতে পারতাম যে কতজন এরকম অ্যাটেম্প্ট নিয়েছে, আর তাদের মধ্যে কতজন 3 মাস পরে $1,000 বেশি ইনকাম করছে। না, এটা সংখ্যা খুবই নগণ্য একটা নাম্বার। সো এই ডেটাটা যদি থাকতো তাহলে হয়তো তখন আমরা ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারতাম। সো তখন হচ্ছে আমরা এটাকে আইডিয়ালাইজ করতে পারতাম হয়তো, যদি ওটার মতো যে আমরা যদি দেখতাম যে না, যদি 100 জন ট্রাই করে তার মধ্যে 30 জনই পারছে, তাহলে পরে খুব ভালো হতো। কারণ আমাদের BCS এর ইনটেক রেট হচ্ছে 1.5%, তাই না? সো 20-30% ইজ এ ভেরি গুড নাম্বার, সাকসেস রেট যদি ওরকম হয়। সো আমার মতে আর কি, যে যদি কেউ সাকসেসফুল এটা করতে পারে এবং আমরা যদি ডেটা ড্রিভেন ডিসিশন নিয়ে জানতে পারি যেটা করা সম্ভব, তাহলে ওটা ভালো। কিন্তু আরেকটা বিকল্প হচ্ছে যে ক্যারিয়ারের একদম শুরুতে এই সিদ্ধান্ত না নিয়ে ক্যারিয়ারে কিছুদিন থাকার পরে এই সিদ্ধান্ত নিলে বোধহয় আরেকটু ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, যে একটা ক্যারিয়ার আমি শুরু করলাম একভাবে, তারপর আমার কিছু নলেজও হলো, আমি ইন্ডাস্ট্রির সম্পর্কে কিছু জ্ঞানও অর্জন করলাম, কিছু আমার প্র্যাকটিক্যাল প্রজেক্ট করার এক্সপিরিয়েন্স হলো, তারপরে সেখান থেকে আমি ধীরে ধীরে ওখানে গেলাম, সেটাও একটা রাস্তা হতে পারে। এই জায়গাটাতে খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট আসছে। আচ্ছা, তার আগে আপনার ওইটার সাথে আমি একটু অ্যাড করে দিতে চাই, কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের দেশে অবশ্যই সফটওয়্যার কোম্পানি আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে 18 কোটি জনগণ আছে, আবার সেখানে 50,000 মানুষ কম্পিউটার সায়েন্সে নাড়াচাড়া করে। এটার বাইরেও আবার কিছু মানুষের টেকনোলজি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে ইন্টারেস্ট আছে। তো সেই কনটেক্সটে আমি যদি চিন্তা করি, সব মানুষ হয়তো বা কোম্পানিতে অ্যাকোমোডেট হবে না ক্ষেত্র বিশেষে। তো ক্ষেত্র বিশেষে আমাকে ডিফারেন্ট জিনিস ট্রাই করে দেখতে হবে। আমি রিমোট জব ট্রাই করে দেখবো, আমি হয়তো বা ওই যে প্রজেক্ট বেসিসে বিভিন্ন মানুষজনের, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তেছি বিভিন্ন বড় ভাইয়ের খ্যাপের প্রজেক্ট যেগুলো আছে, আমি সেগুলো করতে করতে আমার এক্সপিরিয়েন্স গেদার করবো। ক্ষেত্র বিশেষে আমি কিছু ফ্রিল্যান্সিং করবো, মানে বিভিন্ন জিনিসপত্র ট্রাই করে আমি আমার কোন জায়গাটা আমার জন্য মোস্ট সুইটেবল হয় সেটা আমি চুজ করে অ্যান্ড দেন আমি পরবর্তীতে সেখানে লং টার্ম কন্টিনিউ করবো। কারণ এখানে আমার মনে হয় যে ওই স্পেসিফাই করার আসলে সুযোগ একটু কম, কারণ এটা খুব লিবারেল এবং খুবই ওপেন একটা ফিল্ড। যে কেউ যে মানে নিজেও একটা প্রোডাক্ট বানায়, সেহেতু ব্যবসা মানে প্রোডাক্ট হান্টে দিয়ে দেয়, অনেক ভ্যারিয়েবল তো আসলে, মানে মানুষটা কেমন, সে কোন পরিবেশ থেকে আসছে, সে কোন ধরনের পরিবেশ পাইছে, কি ধরনের সুযোগ পাইছে, সবকিছু মিলায়ে আসলে এটা আসলে খুব ক্লিয়ার কোনো প্রেসক্রিপশন দেওয়া এখানে মুশকিল। রাইট ভাই, এবং এই ক্লিয়ার প্রেসক্রিপশন দেওয়া খুবই মুশকিল। ইনফ্যাক্ট আমাকে যখন স্টুডেন্টরা হঠাৎ করে রাস্তার ভিতরে একটা কোশ্চেন টেপে জিজ্ঞাসা করে, আমি ক্ষেত্র বিশেষে বলি যে ভাই আমি আবার এডিপি লিস্টের ভিতরে মানুষজনকে একটু টাইম দেওয়ার চেষ্টা করি। তো ভাই তুমি আমার এখানে একটা মিটিং বুক করতে পারো, হয়তো বা মিটিংয়ের শিডিউল 1 মাস পরে হবে, বাট আমি তোমার ওভারঅল সিচুয়েশনটা বুঝে আমি তোমাকে সাজেশন দিতে পারি। কারণ ইনস্ট্যান্ট সাজেশন দিলে এই সাজেশন তোমার জন্য ওই প্রেসক্রিপশন ফিট ইন করবে না, কারণ এক একজনের লাইফের সিচুয়েশন এক এক রকম থাকে। সেটা বুঝে আমাকে তাকে কোনো একটা সলিউশন দিতে পারলে ভালো হয়। এখন সবচেয়ে মানে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই, সেটা হচ্ছে আমাদের দেশের জনগণের একটা ধারণা হচ্ছে যে বাংলাদেশি সফটওয়্যার কোম্পানিগুলা বিদেশি কাজ করে এবং সেখান থেকে অনেক টাকা পয়সা ইনকাম করে, টাকা না ডলার ইনকাম করে, কিন্তু তারা যখন ডেভেলপারদের টাকা পয়সা বেতন দেয় তারা অনেক কম টাকা বেতন দেয়, এবং এটা তো একটা ইনজাস্টিস হচ্ছে। এবং ক্ষেত্র বিশেষে ইন্টার্নশিপের স্যালারি আসলে কেন 10,000 টাকা হবে, এইটা আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদি ভাই বলেন। এটা আসলে সম্পূর্ণ কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কোনো সবগুলো কোম্পানিকে এক ইয়েতে বিচার করার কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে যে আমাদের যে টোটাল ইন্ডাস্ট্রিটা আছে, প্রথম প্রশ্নের উত্তর আগে দিই যে সেটা অনেক টাকা ইনকাম করে। আমার ধারণা অনেক টাকা ইনকাম করে এরকম কোম্পানিও আছে, জি ডেফিনেটলি, মানে সেটা সংখ্যা খুবই কম, সেটার সংখ্যাও খুব কম। সো ইন জেনারেল আসলে আমাদের যদি এভাবে চিন্তা করি যে আমাদের বাংলাদেশে একটা কোম্পানি চালানোর যে এন্টায়ার কস্ট, এটা একটু দেখতে হবে ওই স্পেকট্রামটা, ঠিক আছে? সেখানে আসলে ওই যে লোকটাকে বেতন দিয়ে রাখা হয় তার বেতনটা একটা কম্পোনেন্ট, ছোটো একটা কম্পোনেন্ট। আমরা যদি জাস্ট অ্যাড আপ করি কম্পোনেন্টগুলো, সেটা হচ্ছে তার বেতন, তার বোনাস, ঠিক আছে, তার অ্যাডিশনাল অর্গানাইজেশনাল বেনিফিটস, সে যে ডিভাইসটা নিয়ে কাজ করে সেটার কস্ট, ঠিক আছে, বাসা ভাড়া, ঠিক আছে, কারেন্টের বিল, ঠিক আছে, যে স্টাফ নন আর্নিং মেম্বার থাকে কিন্তু কোম্পানিতে, স্টাফ যারা থাকে তাদের বেতন, ঠিক আছে। অন টপ অফ দ্যাট কোম্পানি যারা, তারা তো বিজনেস পিপল, তারা তো কোনো একটা কারণে কোম্পানি দে ওয়ান্ট টু মেক সাম মানি, লাইক যারা ম্যানেজমেন্টে আছে তাদের স্যালারি, সমস্ত কিছু কিন্তু অ্যাড আপ হয়, ঠিক আছে। সো অ্যাড আপ হওয়ার পরে ইন জেনারেল এটা খুব ভয়ঙ্কর কথা, আমি নাম্বারটা বলে দিই। সো একজন লোকের যদি বেতন হয় 100 টাকা, তাহলে কোম্পানির তার বাবদ খরচ হয় 230 টাকা টোটাল বেতন সহ। আমি মানে আমার যতটুকু ধারণা ছিল মানে
152 টাকার মতো বা 52-55 ক্ষেত্র বিশেষে না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট কস্ট বাদ দিয়ে, শুধু এমপ্লয়েড থাকা বসা বোনাস টোনাস এগুলো ধরে। এরপরে যখন ম্যানেজমেন্টের কস্ট অন টপ অফ অ্যাড হয় এটা 230 টাকা, ঠিক আছে। সো আমরা যদি একদম খুব ক্লিয়ার এক্সাম্পল দিয়ে আসি, যে ছেলেটার বেতন সে 1 লাখ টাকা, তার মানে তার জন্য ম্যানেজমেন্টের কস্টই হচ্ছে অলমোস্ট 2.5 লাখ টাকার মতো, 2,50,000 টাকা মানে টোটাল কস্ট আর কি, ঠিক আছে। সো 2.5 লাখ টাকা মানে হচ্ছে $2,500 অলমোস্ট $2,000। সো $2,000 কস্ট। এখন এই লোকটাকে আমি কত দামে সেল করতে পারি? অ্যাট ম্যাক্স $2,500, দ্যাটস দ্য রিয়েলিটি। এবং এখানে ওই দাম কিন্তু আপনি প্রত্যেক বছর বাড়াইতে পারেন না, ঠিক আছে। অলমোস্ট 3 বছর 5 বছর পর পর স্লাইড আপনি ইনক্রিমেন্ট করতে পারবেন এরকম। সো আমার মতে আর কি যে ইটস মোর দ্যান হোয়াট ইউ ক্যান সি ইন লাইক মানে নেকেড আইতে আমরা যে দেখি আর কি, দ্যার আর মোর লাইক কোম্পানিগুলো এফিশিয়েন্ট না। আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট কোম্পানিগুলোরও অনেক সুযোগ আছে, অনেক ইমপ্রুভ করার সুযোগ আছে। কোম্পানিগুলো সব কাজ করতে, কোম্পানিকে বিভিন্ন গ্রেডের লোক হায়ার করতে হয় একটা প্রজেক্ট করার জন্য, তাদের অনেকের বেতন এই রেটের চাইতে অনেক বেশি, ঠিক আছে, অনেক ব্লেন্ডেড রেট দিতে হয়। আর কোম্পানিগুলাও হচ্ছে আবার সব কোম্পানি এরকম না, অনেক কোম্পানি হয়তো আছে যারা একটু বেশি কম বেতন দেয়, তারাও হয়তো আরেকটু তাদের বেতনকে ইমপ্রুভ করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত অন্য যে প্রশ্নটা সেটা হচ্ছে যে 10,000 টাকা কেন হবে ইন্টার্নের বেতন? ইন্টার্নের বেতন কত হবে এটা আসলে কেউ ডিফাইন করে নাই। আমাদের কোম্পানিগুলা ইন্টার্ন নিবে এই ধারণাটাই প্রচলিত ছিল না। এটা আসলে আমাদের সারা দুনিয়াতে যেমন ইন্টার্নশিপের একটা ট্রেন্ড ছিল, সেটা একদম প্রচলিত। ইন্টার্নদেরকে কোনো বেতনই দেওয়া হয় না আসলে, ইন্টার্নকে যেটা দেওয়া হয় ওটা একটা অ্যালাওয়েন্স, ঠিক আছে। সো এটাকে বেতন কনসিডার করার কারণেই হচ্ছে যে এই বিতর্কটা তৈরি হচ্ছে যে তার বেতন 10,000 টাকা। প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে অ্যালাওয়েন্স, ঠিক আছে। তুমি তো তখন আন্ডারগ্রেড কমপ্লিট করনি, ইউ আর নট এ গ্র্যাজুয়েট ইয়েট, অথবা গ্র্যাজুয়েট মাত্র কমপ্লিট করছে আর কি, হয়তোবা। কিন্তু আমি মোস্টলি যা ইন্টার্ন নিয়ে কাজ করি, আমরা আসলে কমপ্লিট করা ইন্টার্নদেরকে নেই না, আমরা তাদেরকে সাধারণত জব অফার করি। সো আমরা সাধারণত ইন্টার্নদেরকে নেই এখন মূলত যেসব ইউনিভার্সিটিগুলোতে শেষের 6 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে না, ওই প্রোগ্রামের থেকে যে ছেলেগুলো আসে সেই ছেলেগুলোকে এখন অ্যাকোমোডেট করি। সো তাদেরকে আমরা, তারা তো এখন আন্ডারগ্র্যাড কমপ্লিট করেনি, সো তাদেরকে আমরা বেসিক্যালি একটা অ্যালাওয়েন্স দিই। এবং এই অ্যালাওয়েন্সটা কেন 10,000 টাকা, এটার কোনো খুব ক্লিয়ার উত্তর নেই। এই অ্যালাউন্সটা কত টাকা হওয়া উচিত এটা আসলে কোনো ক্লিয়ার ডেফিনেশন নেই। এরকমও হয়েছে যে আমরা সেলিসে 15,000 টাকাও দিচ্ছি, আবার অনেক অর্গানাইজেশন আছে 10,000 দেয়, 8,000 টাকা 5,000 টাকা দেয়, এরকম অর্গানাইজেশন আছে। বাট ইটস অ্যান ওপেন মার্কেট, রাইট? সো আমরা আসলে কোনো কিছুর দাম কত বা কোনো কিছু আমাকে কেন ওই টাকা দেওয়া হয়, এই প্রশ্নটা করাটা মানে আমি বলবো যে একটু এন্টি ক্যাপিটালিস্টিক আর কি, ঠিক আছে? হ্যাঁ। সো এটা মানে ক্যাপিটালিজমের নিয়মিত হচ্ছে যে আমি আসলে একটা ওপেন মার্কেট থাকবে এবং দ্য ভ্যালু অনুযায়ী এটা হবে। এবং এখানে তো আসলে কোনো সিন্ডিকেট নেই, কোম্পানিগুলো মিলে কিন্তু 10,000 টাকা ডিফাইন করে না, ঠিক আছে। সো আমার মনে হয় যে এটা একটা ওপেন মার্কেট। এবং আমার যে একটা ছেলে যে এখনো ভার্সিটি শেষ করে নাই, তার পিছনে একটা কোম্পানি কত ইনভেস্ট করবে, এটা কোম্পানির তাদের যে ফাইন্যান্সিয়াল বুকস আছে সেখানে তাদেরকে জাস্টিফাই করতে পারতে হয়। সো যদি 10,000 টাকা দিয়েও নিতে পারে তাহলে হয়তো 10 জনকে অ্যাকোমোডেট করতে পারে, কিন্তু প্রত্যেককে যদি 20,000 টাকা দিতে হতো তাহলে হয়তো 3 জনকে অ্যাকোমোডেট করতো, ঠিক আছে। তাহলে কি এইটা ভালো নাকি বেশি টাকা দিয়ে অল্প লোক নিতে পারলে ভালো হতো, ঠিক আছে? এটাও একটা প্রশ্ন চলে আসবে আর কি। তো আমার মতে এটাই হচ্ছে উত্তর। না, এখানে আরেকটা ফ্যাক্ট আছে ভাই, ফ্যাক্টটা হতেছে কোম্পানিগুলো কিন্তু ইন্টার্ন হিসেবে যাদেরকে নেয়, এখানে এক এক কোম্পানি এক এক রকম এক্সপেকটেশন সেট করে। যে কোম্পানি বলতেছে যে আমি 5,000 টাকা দিয়ে একটা ইন্টার্ন হায়ার করতে চাই, তার কিন্তু এক্সপেকটেশনই 5,000 টাকার ইন্টার্ন হায়ার করা, মানে ওই সমমূল্যের জিনিস হায়ার করে। সে কিন্তু মানে ফাটাফাটি লেভেলের প্রবলেম সলভার 5,000 টাকাতে হায়ার করতে চাচ্ছে না। হ্যাঁ, কারণ কি হয়, আমার পকেটে যখন 5,000 টাকা আছে, আমি যখন একটা জুতা কেনার কথা চিন্তা করি, আমি কিন্তু ব্র্যান্ডের দোকানে ঢুকি। কিন্তু আমার পকেটে যখন 500 টাকা আছে, তখন কিন্তু আমি রাস্তার আশেপাশে বা ওপেন ইকোনমিক্স, মানে বেসিক ইকোনমিক্স আসলে ইকোনমিক্স। সো আমি ওই 5,000 টাকা দেখে ওইভাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ দেয়ার আর সার্টেন কোম্পানি যেমন ব্র্যান্ড স্টেশন আছে, সেলিস আছে, বা আরও ইনফ্যাক্ট অপটিমাইজলিতে তো ইন্টার্নশিপের স্যালারিতে মনে হয় 60-65 টাকা বা আরও বেশি। এবং বেশ কিছু কোম্পানি আছে যারা 50,000-এর উপরেও দেয়। সো তার মানে ঘটনা হতেছে যে এখন সেই কোম্পানিতে যেমন স্যামসাং আর&ডিতে আপনি ইন্টার্নশিপে ঢুকতে হলেও আপনাকে বিশাল এক পরীক্ষার ভিতর দিয়ে ঢুকতে হয়। তো ওই ইন্টার্নশিপের ডেফিনেশন তো আসলে ডিফারেন্ট।
হ্যাঁ, এবং ওইটাকে আমি ইন্টার্নশিপ বলতেও চাই না। আমরা আসলে একটা টার্ম দিয়ে সবকিছু বলে ফেলছি। আমাদের কিন্তু সেলিসে, ব্র্যাক আইটিতে সেলিসে আমাদের সুপার ট্যালেন্ট প্রোগ্রাম ছিল, ব্র্যাক আইটিতে ট্যালেন্ট কোর প্রোগ্রাম ছিল। সেখানে কিন্তু একটা ছেলের ইনিশিয়াল স্যালারি 45,000 টাকা, ঠিক আছে, এবং তাকে 3 বছরের একটা প্রোগ্রাম দিতাম আমরা। ব্র্যাক আইটিতে আমরা এটা চালু করছি। So that is not an internship. That you are a graduate, you are getting a job. So don't call your internship a job. এটা কোনো জব না। You are actually going into a company and trying to see how that works. Right. এবং then you are getting some knowledge out of it. এবং যে টাকাটা দেওয়া হচ্ছে is not your salary. It's an allowance. এবং assuming যে ওই অ্যালাউন্সটা তোমার মূলত যাওয়া আসা আর দুপুরের লাঞ্চটা খাওয়া বা এইটাতেই আসলে চলে যাবে, ঠিক আছে। You have not started making money. Don't consider this as a job. তাইলে আমার মনে হয় যে একটু বেশি রিজনেবলি অ্যাড্রেস করা যাবে এটাকে। ট্রু, ঘটনা আসলে ভাইয়া সত্য। আজকের ডিসকাশনের সর্বশেষ কোশ্চেন হচ্ছে ভাইয়া, যেভাবে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাট দ্য সেম টাইম মেশিন লার্নিং এবং আরও ইন্টারেস্টিং জিনিস হইতেছে যে জেনারেটিভ এআই যেভাবে আগাচ্ছে, তাতে করে কি বাংলাদেশের কনটেক্সটে একজন ডিরেক্টলি বলছে যে সিএসসি হচ্ছে একটা স্ক্যাম হয়ে যাচ্ছে ডে বাই ডে, কারণ ইন মিড নেক্সট ইয়ার আসলে সিএসসি পড়ে মানুষজন যেসব কাজ করে এগুলো সব জেনারেটিভ এআই এটা সেটা বিভিন্ন জিনিসপত্র দিয়ে হয়ে যাবে, এগুলা পিছনে টাইম নষ্ট করে লাভ নেই। আপনি সবশেষে কীভাবে এটাকে উত্তর দিবেন? মানে ওটা তো খুব অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট আর কি, সব কিছু উঠে যাবে আমার মতে আর কি ওরকম, কারণ গার্টনারের একটা হাইপ সাইকেল বলতে একটা জিনিস আছে, না হাইপ সাইকেল, সেটা হচ্ছে একটা টেকনোলজি নিয়ে প্রথমে খুব হাইপ তৈরি হয়, আচ্ছা ঠিক আছে, তারপরে দূর কিছুই হবে না বলে একটা ড্রপ হয়, তারপরে একটা সাস্টেইনেবল একটা পাথে যায়। সো আমার ধারণা এআই এর এটাও একটা হাইপ সাইকেলের ভেতর দিয়ে যাচ্ছে, আমরা হাইপ সাইকেলের হয়তো এখন চূড়াটা রিচ করতেছি। রিসেন্টলি মাইক্রোসফটের নাদেলা একটা স্টেটমেন্ট দিয়েছে, সিইও, যে জেনারেটিভ এআই আসার কারণে আসলে তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, মাত্র 10% প্রোডাক্টিভিটি গেইন হয়েছে, ঠিক আছে। সবাই একটু অবাক হয়েছে তার কথা শুনে, সে কি বললো। এদিকে গুগল কিন্তু অলরেডি ডিক্লেয়ার দিয়েছে তাদের অলরেডি 25% কোড হচ্ছে জেনারেটেড কোড। এবং এই কোম্পানিগুলো অনেক সময় ডিফারেন্ট স্টেটমেন্ট দেয় হাইপ তৈরি করার জন্য, আমার কাছে মনে হয় দিস আর অল লাইক দিস ইজ এ ভেরি কনফিউজিং টাইম অ্যাট দিস পয়েন্ট আর কি। আমার মতে এখনই খুব হার্ডকোর ডিসিশন নেওয়ার বা এরকম হার্ডকোর স্টেটমেন্ট দেওয়ার মতো কোনো সময় আসে না। আমার যেটা মনে হয় যে ডেফিনেটলি এআই আমাদের প্রোডাক্টিভিটিতে কিছু ইম্প্যাক্ট ফেলবে এবং আমরা আরও প্রোডাক্টিভ হব, এবং আই এম এক্সপেক্টিং পিপল টু বি মোর প্রোডাক্টিভ, এবং আরও প্রোডাক্টিভ হলে আমরা বেশি সফটওয়্যার তৈরি করতে পারবো, তাড়াতাড়ি করতে পারলে পরে তাড়াতাড়ি ডেলিভারি করতে পারলে আমাদের শুরুর দিকে আমাদের প্রফিটেবিলিটি বাড়বে। সো ওভারঅল আর কি এআই দিয়ে যদি আমি একটা প্রোডাক্টিভ প্রোগ্রামার হই, আমি যদি এআই দিয়ে ভালো কাজ করি, তাহলে আমার ইন্ডাস্ট্রিতে আমার বাড়বে, আমার চাহিদা বাড়বে। ওই স্টেটমেন্ট আর কি আমার কাছে সবসময় ভালো লাগছে, যে এআই আসলে আমাদেরকে রিপ্লেস করবে না, আমাকে রিপ্লেস করবে হচ্ছে আরেকটা লোক যে আমার চেয়ে বেটার এআই ইউজ করতে পারে, ঠিক আছে। সো আই থিঙ্ক উই অল শুড ফোকাস অন দ্যাট, যে কীভাবে আমি এআইকে আমার নর্মাল, আমি সেদিন একটা বিডি জবসের অ্যারেঞ্জ করা একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ এআই রিলেটেড। সো ওখানে আসলে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে জড়িত একজন মানুষ, সে যে কেউ হতে পারে, প্রজেক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, ডেভেলপার, কিউএ, ডেভঅপসের লোক, সে তার এক্সিস্টিং যে তার কাজের ওয়ার্কফ্লো আছে, সে যাই করে না কেন, সেখানে কীভাবে বিভিন্ন এআই কম্পোনেন্টগুলোকে ইন্ট্রোডিউস করতে পারে তার কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। সো আমার মনে হয় যে এইটা আমাদের সবারই টার্গেট হওয়া উচিত, যে আমরা কীভাবে এআইকে আমাদের প্রোডাক্টিভিটির পার্ট হিসেবে আমাদের কাজের ওয়ার্কফ্লোর মাঝখানে, যে আমি কী করি, আমি একজন প্রজেক্ট ম্যানেজার, আমি হচ্ছে আমার একটা প্রজেক্টের স্কোপ আছে, এটা থেকে আমি একটা টাইমলাইন জেনারেট করতে চাই। সো টাইমলাইনটা আমি কীভাবে এআইকে দিয়ে করায় নিতে পারি, যাতে আমার টাইমলাইনটা বানাইতে হয়তো আমার 2 ঘন্টা সময় লাগতো, সেটা আমি 15 মিনিটে পারলাম, তারপর আমি আরও আধা ঘন্টা ধরে এটাকে ঠিকঠাক করলাম, আমার প্রোডাক্টিভিটি গেইন হলো 1 আওয়ার। সো এই যে প্রোডাক্টিভিটি, ছোটো ছোটো জায়গাতে প্রোডাক্টিভিটি গেইন, এইটাই আমার ধারণা উইল প্রিভেইল ফর সাম টাইম নাও। তারপরে আমি আসলে জানি না, আমি আসলে আই ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার যে এআই নিয়ে সামনে কি হতে যাচ্ছে আমার খুব ক্লিয়ার ভিজিবিলিটি নাই, ঠিক আছে। সো এজেন্টিক এআই থেকে শুরু করে আমরা এআই প্রচুর হ্যালুসিনেট করে এখন, সো আমরা অ্যাকচুয়াল ক্রিটিক্যাল ডিসিশন মেকিংয়ের জায়গা কতখানি এআইয়ের হাতে ছাড়তে পারবো, এটা নিয়েও আসলে কনফিউশন আছে, এবং এটা নিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। আই থিঙ্ক উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড কন্টিনিউ হোয়াট উই আর ডুইং অ্যান্ড জাস্ট ট্রাই টু বি মোর প্রোডাক্টিভ, ইউটিলাইজিং ইউআই, লেভারেজিং অন ইউআই, দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু গো। ইনফ্যাক্ট ওয়েট করা যাবে না, আমার কাছে মনে হয় যে আগে যতটুকু আলসেমি করতাম সেটা করার কোনো সুযোগ নেই, কারণ আমার কাছে মনে হয় যে এই রেভলিউশনের ভিতর দিয়ে
অ্যাভারেজ মানুষজন ক্ষেত্র বিশেষে চ্যালেঞ্জের ভিতরে পড়বে, এবং যখনই কোনো একটা এরকম রেভলিউশন আসে ন্যাচারালি অ্যাভারেজ যারা কমফোর্টেবল থাকতে চায়, যারা কোনো কিছু নতুন কিছু শিখতে চায় না, করতে চায় না, তাদের জন্য জিনিসপত্র খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমি আজকে একটা খুব ছোটো এক্সাম্পল দিয়ে আমাদের ডিসকাশন শেষ করব। সো ওভারঅল আজকে আমাদের যে কথাবার্তাগুলো, এটা আমি রেকর্ডিংয়ের শুরুতে আপনাকে বলতেছিলাম যে আমাদের 2টা ভিডিওর কনটেক্সট এটা আমরা করতেছি। একটা হচ্ছে আপনার সাথে একটা পডকাস্ট, এবং আমি স্ট্রেস ইউনিভার্সিটিতে যে একটা কথা বলছিলাম। তো আমি আজকে সকালে চিন্তা করলাম যে এই 2টা ভিডিওর কনটেক্সটে আমাকে আজকের ডিসকাশনটা সাজাইতে হবে, তাহলে কোশ্চেনগুলো কেমন হবে, টপিক কী হবে, এটা কীভাবে করা যেতে পারে। তো আমি যে কাজটা করছি, 2টা ভিডিওর ইউটিউবের লিঙ্কটা নিয়ে আমি ইউটিউব থেকে ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করা যায়। দের আর সার্টেন টুলস গুগল করলে পাওয়া যায়, যেখান থেকে আপনি পুরো বাংলাতেই ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করে ফেলতে পারবেন পুরো ভিডিওটার। সেখানে কিছু জায়গাতে সার্টেন মিস্টেক থাকে, ওটা নিয়ে কোনো সমস্যা না, বাট আমি এটা করলাম, একটা গুগল ডকের মধ্যে বসাইলাম। তারপর আমি যেটা করলাম যে আপনি ইউটিউবে কমেন্টগুলোকেও কিছু এক্সটেনশন দিয়ে ডাউনলোড করে ফেলা যায়, ওগুলো করলাম। করে আমি সবগুলোকে কিউরেট করে আমি জাস্ট একটা পিডিএফ বানাইলাম, চ্যাটজিপিটিকে আপলোড করে বললাম যে ভাই এই যে 2টা ভিডিও, এই 2টা ভিডিও থেকে এই কমেন্টগুলো আসছে, প্রথমে তুমি কমেন্টগুলো অ্যানালাইসিস করে আমাকে টপ 20 কমেন্ট দাও, এবং সেই কমেন্টের সাথে কিছু কনটেক্সট দিয়ে দাও যে কীভাবে আমি আসলে ডিসকাশনটাকে শুরু করতে পারি বা কোন অ্যাঙ্গেলে কথা বলা যেতে পারে। এবং সে কিন্তু খুব সুন্দরভাবে দিছে। অ্যাট দ্য সেম টাইম ওইটার এগেনস্টে আরও 10টা আমাকে কোশ্চেন দিয়ে দিছে, দিয়ে বলছে যে এই 10টা কোশ্চেনের যদি তুমি ডিসকাস করো তাহলে এই এপিসোডটা অনেক বেশি হুকিং হবে, মানুষজনের জন্য থট প্রভোকিং হবে। ওটার জন্য আমাকে সার্টেন ওয়েতে প্রম্পটগুলো লিখতে হয়েছে। বাট এই কাজটা যদি আমার টিম মেম্বার সাবিরকে দিয়ে করাইতে হইতো, তাহলে ওকে মিনিমাম 3 ঘন্টা সময় দিতে হইতো। ও ভিডিওগুলো দেখতো, ও কমেন্টগুলোকে কপি করতো, কপি করে ওর ইন্টেলিজেন্স দিয়ে ওর মাথাটাকে কাজে লাগায়, এবং ইন বিটুইন ওর কাছে আরও 5টা-7টা কল আসতো অফিসের অন্যান্য জিনিসপত্র, ও কিন্তু পুরো হারাই গেল। বাট পুরো জিনিসটা আমার কিন্তু করতে, এই যে আপনি যখন বাসা থেকে বের হয়েছেন তখনই কিন্তু আপনাকে বলছি যে ভাইয়া আমি এই যে কাজ করতেছিলাম, তো আমার সব মিলে হয়তো কত 30 মিনিটের কাছাকাছি সময় লাগছে। তো 30 মিনিটের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে আমার পয়েন্টগুলো দাঁড়াইছে। সো আমার কাছে মনে হয় যে দ্যাটস এ বিউটি, এবং ওভার দ্য টাইম এটার ইউজ কেস আরও বেটার ওয়েতে হয়তো বা হবে। বাট বসে থাকলে চলবে না, এখন আরও বেশি প্রোঅ্যাক্টিভ হইতে হবে, কারণ আমার কাছে প্রোঅ্যাক্টিভ হওয়ার মতো টুল আছে রাইট অ্যাট দিস মোমেন্ট। এই যুগে বসে আমি যদি কমপ্লেন করি যে আমি কম্পিউটার সায়েন্সে পড়তেছি, আমাকে ইউনিভার্সিটি শেখায় না, ইউনিভার্সিটি কারিকুলামের সমস্যা, এটা সমস্যা, আমি এগুলোর আসলে কোনো কিছুকেই আমার কাছে মনে হয় যে সবগুলোই একটা বড় এক্সকিউজ। কারণ আমার কাছে অলরেডি ইন্টারনেট আছে, এবং সেই ইন্টারনেট দিয়ে আমি পৃথিবীর দুনিয়ার সব কিছু করতে পারি এক্সেপ্ট কোনো কিছু একটা শেখা। সো দ্য প্রবলেম ইজ অনলি মি, এবং আমার কাছে এই প্রবলেমটা আছে। সেখান থেকে যদি বের হইতে পারি তাইলে ইনশাল্লাহ সুদিন আসবে। এবং আজকে আমাদের পুরো ডিসকাশনের ইন্টেনশন এটা না যে ইউনিভার্সিটিকে সিরিয়াসভাবে ক্রিটিসাইজ করা বা এটা সেটা করা, কারণ ইউনিভার্সিটির মতো করে সার্টেন ওয়েতে চলবে, এবং কম্পিউটার সায়েন্স যেরকম ইভলভিং একটা সাবজেক্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে ধরনের ইভলভিং একটা ইন্ডাস্ট্রি, সেখানে জিনিসপত্র ফিট ইন করতে আসলে সময় লাগবে। বাট ওই সময়ের জন্য ওয়েট করে থাকলে আমার পরিবার বসে থাকবে না, আমার দেশ বসে থাকবে না, আমার বাজার করা টাকা পয়সা বসে থাকবে না। সো আমাকে আমার রাস্তা আমার মতো করে চিন্তা ভাবনা করেই আসলে সামনে আগাইতে হবে। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর টাইম। ইনশাল্লাহ ফিউচারে আবার আমরা কোনো কিছু নিয়ে কথা বলবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাই দিতে পারো, অ্যাবসলিউটলি ফাইন। জাস্ট ভদ্রভাবে মন্তব্য করতে পারলে ভালো, এবং শব্দ চয়নের ক্ষেত্রে একটু সচেতন থাকতে পারলে ভালো হয়, কারণ ভদ্র ভাষায় ক্রিটিসাইজ করা যায়। তুমি যদি সেটা করতে না পারো, তুমি যেটা করবা সেটা হতেছে তুমি খারাপভাবে যেটা লিখতে চাচ্ছিলে সেটি চ্যাটজিপিটিকে দিয়ে বলবা যে আমার খুব রাগ উঠছে এই ভিডিওটা দেখে, এখন আমি এই কমেন্টটা করতে চাই কিন্তু একটু ভদ্র ভাষায় করতে চাই। সো দেখবা যে চ্যাটজিপিটি তোমাকে ভদ্র ভাষায় সেটা বলে দিছে। তো এটার মাধ্যমে আমরা আজকের মতো ডিসকাশন শেষ করি। ধন্যবাদ সবাইকে।